100 কোটি টাকা দিয়ে আপনি যা করতে পারবেন 110 কোটি টাকা দুইজনের কোয়ালিটি অফ লাইফে তেমন কোনো ডিফারেন্স আসবে না। সেম জিনিস অ্যাকচুয়ালি ওই যে কন্টেন্টের নাম্বারসের ক্ষেত্রেও সত্য। 15 লাখ সাবস্ক্রাইবার এবং 16 লাখ সাবস্ক্রাইবার, 17 লাখ সাবস্ক্রাইবার, 19 লাখ সেম, কিছু যায় আসে না। বেশিরভাগ ইউটিউবারের প্ল্যান থাকে যে ওই যে সিলভার প্লে বাটন পাবো, 1 লাখ সাবস্ক্রাইবার হবে, ভাল লাগবে। এরপরে সো ওইটা হইল, এরপরে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এখন 1 লাখ হয়েছে, 2 লাখ হয়েছে, 1 মিলিয়ন, হ্যাঁ 10 লাখ যদি হয় তাহলে আরেকটা বাটন বাজবে, একটা গোল্ড প্লে বাটন বাজবে, ভালো লাগবে। ওইটা হইল। এরপরে মনে হয় যে আর কি, এখন আর কোনো মোটিভেশন তো নাই। নেক্সট বাটন 50 লাখে আছে, 50 লাখে নেক্সট। বাট বাটনের পয়েন্টটা না, পয়েন্টটা হলো যে এরপরে আর ইচ্ছা করে না। বাট আই উড রাদার হ্যাভ 50টা বিজনেস যেটার প্রত্যেকটা থেকে 1000 টাকা আসে দেন একটা যেটা থেকে 5 লাখ টাকা আসে, কারণ আমার মজা বেশি লাগবে 50টা চালাইতে। আমি দেখে বাকরুদ্ধ হয়ে গেছি, আমি এও কি পসিবল? মানুষ কেমন হয় ভাই, কি করবেন বলেন সিরিয়াসলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের পডকাস্টে হাজির হয়েছেন খালিদ ফারহান। খালিদ ফারহানকে আপনারা সবাই অলরেডি চেনেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল এন্টারপ্রেনার। তো আজকে বেসিক্যালি খালিদ ফারহানের সাথে আমাদের এই পডকাস্টটার মনে হয় প্রায় 2 বছর আগে থেকে প্ল্যান করা ছিল। এবং আমি যখন আপনাকে বলেছিলাম যে ভাইয়া চলেন একটা পডকাস্ট করে, আপনি বলেছিলেন ভাইয়া কখন কোথায় আসতে হবে বলেন, আমি চলে আসবো। সো আপনি আজকে এসছেন এবং আপনার এত বিজি স্ক্যাজুলের মধ্যেও আপনি কয়েকদিন পর আবার ডাবলিনে ফিরে যাবেন, ঈদের ছুটি কাটাতে এসেছিলেন। সো এত ব্যস্ততার মধ্যেও আপনি আমার উত্তরা স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ ফারহান ভাই। না, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। কেমন আছেন বলেন? চলতেছে, খারাপ চলছে না, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, সব কিছু কমপ্লেন নাই। আর হ্যাপি টু সি ইউ স্টার্ট দিস অ্যান্ড হোপফুলি অনেক ভালো চলবে, এবং থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আপনি সেকেন্ড গেস্ট আমাদের। ইয়েস। তো আমি যেটুকু দেখছি ভাই, ইউ আর এ ম্যান অফ ওয়ার্ড। আপনার সাথে যে আমার রিসেন্টলি যে কাজটা হলো, যে কোর্স নিয়ে, প্যাসিভ জার্নালের কন্টেন্ট মার্কেটিং কোর্সটা নিয়ে, এটা নিয়েও প্রায় 2 বছর ধরে কথাটা হচ্ছিল। আমরা শ্যুট করে ফেলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এটা হয় নাই। পরে আমরা আবার সাইনিং করেছি, শেষ পর্যন্ত এটা হচ্ছে, এখন প্রসেসিং আছে, হয়তো এই মাসের মধ্যে আবার চলে আসবে না, অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ। সো রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ ভাইয়া। জি, খালিদ ফারহান ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছি আমরা। তো আপনার স্ক্রিপ্টও লিখে দিয়েছিলাম, মনে আছে, হোয়াই আই ইউজ অনলি লাক্স। হ্যাঁ, আমার কাছে খুব অদ্ভুত লাগছিল যে ভাই, মানে এই নামকরণের কারণটা কি আর এই থাম্বনেইলটার কারণটা কি ভাই, এটা একটু বলেন। আমি একটু কন্টেক্সট দিই, মানুষ বুঝতে পারবে না। সো আমার একটা ভিডিও আছে, ভিডিওটার নাম হলো ওয়াই আই অনলি ইউজ লাক্স, যে ভিডিওটা হলো লাক্স সাবানের ইতিহাস নিয়ে। এবং ওই ভিডিওর মোটামুটি ব্র্যান্ড ফাইট, লাক্স সাবান, অ্যারোমেটিক সাবান, হ্যাঁ, শুরু হয়েছিল লাক্সের ইতিহাস দিয়ে। এই ভিডিওতে আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা খুঁজে নিন, লিঙ্ক লাগবে না, কষ্ট বেশি হবে। ওই ভিডিওর স্ক্রিপ্ট লেখা ছিল প্রলয় ভাইয়ের, এবং টাইটেলের এবং থাম্বনেইলের বেশিরভাগ সময় আমার কোনো মানে থাকে না। আমার ওই সপ্তাহে মাথার মধ্যে যে আইডিয়া আসে, কিছু ভিডিও, সো আমার, আপনি যদি অ্যানালাইজ করার চেষ্টা করেন, আমার ভিডিও মেইনলি 2-3 ধরনেরই হয়। সো এক ধরনের, এখন ইদানিং আমি একটু রিয়াকশন ভিডিও অ্যাড করেছি আমার লাইক আর্সেনালের ভিতরে, বাট মেইনলি আমি ভিডিও বানাই হলো টিউটোরিয়াল অথবা অনলাইন মার্কেটিং বিষয়ক ইনফরমেশনাল ভিডিও, যেটার মধ্যে ধরেন ফ্রিল্যান্সিং, হাবিজাবি সব কিছু পড়ে যাবে। আর আরেকটা আছে যেটা একটু ব্রড স্পেকট্রামে, সো এন্টারটেইনমেন্ট বাট স্টিল বিজনেস। সো ওটার মধ্যে লাক্স সাবান, তারপরে ধরেন বিল গেটসের জীবন ইত্যাদি পড়ে যাবে, যেগুলো লাইক বিজনেস, হিটলার বিজনেস একটু বিজনেস ফেলায় হয়তো একটু টাফ। আর দেন আমার কিছু আছে র্যান্ডম ভিডিও, ধরেন গার্ডেনিং, ট্রাভেল ইত্যাদি ইত্যাদি। সো প্রথমটা হলো আমার কোর, যেটা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। অ্যান্ড দেন তারপরে সেকেন্ড কোর হবে বিজনেস, অ্যান্ড দেন থার্ড কোর হবে ব্রড ভিডিও, এন্টারটেইনমেন্ট বিষয়ক ভিডিও, যেটা আমি করি টু ব্রিং অডিয়েন্স ইনটু মাই কোর্স। সো যদি একজন মানুষের, ধরেন আমি একটা এক্সাম্পল ধরেন একজন মানুষের লুক্সেমবার্গের বিষয়ে জানার আগ্রহ যত ভার্সেস একজন মানুষের 5টা বিজনেস আইডিয়া জানার আগ্রহ যত, দুইটা সেম না, সেকেন্ডটার আগ্রহ একটু কম। সো বড় বড় ভিডিওগুলো আমি এই কারণেই বানাই, যেন মানুষকে আমি আমার দুনিয়া আনতে পারি, যাতে পরে আমি তারে আমার যা ইচ্ছা তা দেখাইতে পারি। হ্যাঁ, সো এই কারণে আমি চেষ্টা করি মাসে 1-2টা ভিডিও বানাইতে, যেগুলো আসলে বেসিক্যালি এন্টারটেইনমেন্ট, ইনফরমেটিভ বাট স্টিল এন্টারটেইনমেন্ট। তারপর তারা অনেকে দেখে সাবস্ক্রাইব করবে বা আমাকে চিনবে, এবং তারপরে ইভেনচুয়ালি তারা যে বিজনেসের কোনো একটা ভিডিও দেখবে আমার কাছ থেকে। মানে প্রপার ফানেলিং করা, মানে ইউটিউবের কন্টেন্ট দিয়ে কিভাবে ফানেলিং করা যায়। এনিওয়ে, সো আমি কালকে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকতে একটু ঘাটাঘাটি করতেছিলাম, দেখলাম যে আপনার মানে মোস্ট পপুলার
ওল্ডেস্ট এবং লেটেস্ট সবগুলো দেখলাম। আমার খুব মজা লাগছে। আপনি 8 বছর আগে প্রথম যে ভিডিওটা বানাইছিলেন, আপনি বারান্দায় বসেছিলেন, বাতাস আসতেছে, আপনি ভিডিওর মধ্যে বসে বাতাস, খুব ভালো লাগছে। মানে এইটা দুইটা জিনিস মানে হয়, যেটা জিনিস আমার খুব ভালো লাগছে, বা অডিয়েন্সকে আপনি হয়তো দিতে চাইছেন, বা আপনি হয়তো অটোমেটিক চলে আসছে। একটা হলো ইউর সেন্স অফ হিউমার, আরেকটা হচ্ছে আপনি ন্যাচারাল থাকছেন, ক্যাজুয়াল ন্যাচারাল, আপনি কোনো কিছু মানে মেকি বা আর্টিফিশিয়াল করার চেষ্টা করেন না। মানে ওই সময় যে বাতাস আসবে এটা আপনি নিজেও জানেন না, বা বাতাস আসলে কী করতে হবে, আপনি চাইলে ক্যামেরাটা পজ করে হয়তো করতে পারতেন, ক্যামেরা সামনে করতেন এবং আপনি এটা এডিট করেন নাই। সো এই জিনিসটা খুব ভালো লাগছে। এবং আজকে আস্তে আস্তে 8 বছর পর আমি চিন্তা করে দেখলাম যে নতুন যে ভিডিওটা, একদম লেটেস্ট যে ভিডিওটা, ওইটার সেট আপ সব কিছু টোটালি ডিফারেন্ট। তারপরে আমি দেখলাম যে আপনার টপ মোস্ট ভিউড মানে ভিডিও হচ্ছে, এর মধ্যে 10টার মধ্যে দেখলাম 5টাই হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। আপনার সবচেয়ে হচ্ছে যেটা, যে মাসে $10,000 থেকে $20,000 কীভাবে ইনকাম করতে, এটা হচ্ছে 4.7 মিলিয়ন ভিউ পেয়েছে 4 বছর আগে। এইটার ভিউ এখন পর্যন্ত গত 4 বছর আপনার আর কোনো ভিডিও বিট করতে পারে নাই, ধারা কাছেও যায় নাই। তারপরে আপনি দেখলাম যে পলিটিক্স নিয়ে কিছু বানাইছেন, পুতিন নিয়ে বানাইছেন, হিটলার নিয়ে বানাইছেন, ইসরায়েল নিয়ে বানাইছেন। সো আমার কাছে মনে হইলো যে ইউ এক্সপেরিমেন্ট অ্যালট, এবি টেস্টিং করেন আপনার টপিক নিয়ে, আপনার থামলেন কপি নিয়ে, ইউটিউব টাইটেল নিয়ে। সো আমার কাছে মনে হইলো যে যেহেতু আপনি, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি প্রায় 8 বছরের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ারে প্রায় 500 মতো ভিডিও দিয়েছেন। সো ইউ হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স ইন ইউর আর্সেনাল। হ্যাঁ, সো আমি যদি আপনি চিন্তা করেন, আপনি তারপরে অন্য যত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব মিলায় আই থিঙ্ক আমি সিনিয়র। আপনি সিনিয়র, সবাই জুনিয়র আমাদের ইন্ডাস্ট্রিতে। আমি একটু সিনিয়র। এটার মানে এটা আমার কোনো ক্রেডিট না, আমি জাস্ট আগে শুরু করছি, এই কারণে আমার 8 বছর হয়ে গেছে কিছু বোঝার আগে। এবং 8 বছর পরে যায় যে স্টিল মানুষজন দেখতেছে, এবং গ্রোথ কার্ভ মোটামুটি স্টেডি। আমি এটা নিয়ে খুবই হ্যাপি। আমি নিজেও ঠিক শিওর এটা কীভাবে হয়েছে, আদার দ্যান কনসিস্টেন্সি এবং মোটামুটি কোয়ালিটি কন্টেন্ট। বাট আমি খুবই হ্যাপি যে এটা হয়েছে, কারণ আমি ভাবি না যে 8 বছর চলবে। আমি ভাবছিলাম যে শেলফ লাইফ আর একটু কম হবে, হয়তো 5 বছর, হয়তো 5.5 বছর। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আস্তে আস্তে, সো এক ধরনের মানুষ আছেন যাদের রেলেভেন্সি চলে যায়, তাদের আর দেখে না। আরেক ধরনের মানুষ রেলেভেন্ট থাকে বাট তাদের কন্টেন্ট কনজামশন কমে। সো ধরেন সালমান বা আয়মান খুবই ভেরি ভেরি রেলেভেন্ট, আমার থেকে অনেক বেশি রেলেভেন্ট, এবং তাদেরকে আমার থেকে অনেক বেশি মানুষ চিনে, বাট তাদের কন্টেন্ট কনজামশন আস্তে আস্তে কমতেছে। অন দ্য আদার হ্যান্ড দেখবেন যে আমার অত বাড়ে না, বাট স্টেডি কার্ভ। সো এই ব্যাপারটা নিয়ে আমার ভাল লাগে যে 8 বছর পরে যে এখনো কমতেছে না। আমি শিওর কোনো এক সময় কমবে, হয়তো 1-2 বছর বা 3 বছরের মধ্যে কমে যাবে, বাট যতদিন না কমে ততদিন হোপফুলি ভালো। আপনি বলতেছিলেন একটা পডকাস্টে যে আজকে থেকে 5 বছর পর যখন আমার 50 লাখ ভিউ হবে, ততদিনে হয়তো রাফসানদার ছোট ভাইয়ের 1 কোটি হয়ে যাবে। তো আপনি চিন্তা করতেছেন যে যেই গেমে আমি জিততে পারবো না, সো ওয়াই আই উইল ইনভেস্ট মাই টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড এভরিথিং। এখন ব্যাপার ভাই, এখানে আপনি জিতাটাকে কিভাবে ডিফাইন করতেছেন? হোয়াটস ইউর ডেফিনেশন অফ জেতা? সো আমি যেহেতু, সো আমরা যদি এই যে কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবার স্পেসে থাকি, আফটার আ পয়েন্ট, সো একদম শুরুতে যখন আপনি ভিডিও বানানো শুরু করবেন, বেশিরভাগ ইউটিউবারের প্ল্যান থাকে যে ওই যে সিলভার প্লে বাটন পাবো, 1 লাখ সাবস্ক্রাইবার হবে, ভাল লাগবে। এরপরে সো ওইটা হইল, এরপরে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এখন 1 লাখ হয়েছে, 2 লাখ হয়েছে, 1 মিলিয়ন, হ্যাঁ 10 লাখ যদি হয় তাহলে আরেকটা বাটন পাওয়া যাবে, একটা গোল্ড প্লে বাটন পাওয়া যাবে, ভালো লাগবে। ওইটা হইল। এরপরে মনে হয় যে আর কি, এখন আর কোনো মোটিভেশন তো নাই, নেক্সট বাটন 50 লাখে আছে, 50 লাখে নেক্সট। বাট বাটনের পয়েন্টটা না, পয়েন্টটা হলো যে এরপরে আর ইচ্ছা করে না। মানে ধরেন টাকার দিয়ে যদি আমরা বুঝাই মানুষকে, যার কাছে ধরেন 100 কোটি টাকা আছে এবং 101 কোটি টাকা আছে, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। আপনি জানেন যে এটা একই কথা। 110 এর মধ্যে ডিফারেন্স, 100 কোটি যার আছে 110 যার আছে সেম। সো 100 কোটি টাকা দিয়ে আপনি যা করতে পারবেন, 110 কোটি টাকা, দুইজনের কোয়ালিটি অফ লাইফে তেমন কোনো ডিফারেন্স আসবে না। সেম জিনিস অ্যাকচুয়ালি ওই যে কন্টেন্টের নাম্বারসের ক্ষেত্রেও সত্য। 15 লাখ সাবস্ক্রাইবার এবং 16 লাখ সাবস্ক্রাইবার, 17 লাখ সাবস্ক্রাইবার, 19 লাখ, সেম, কিছু যায় আসে না। সো তখন মনে হইলো যে যদি আমি এমন একটা গেম খেলতেছি যেই গেমে আমার আসলে পসিবল না বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার, বিকজ আমি এন্টারটেইনমেন্টের কন্টেন্ট বানাই না, ওই গেম আসলে আমার জন্য কতটুকু পর্যন্ত খেলা লজিক্যাল, যে গেম আমি জানি যে মোটামুটি শিওর নিশ্চিতভাবে আমার পক্ষে জিতা সম্ভব না, ওইটার থেকেই আমি আর কি ভাবছিলাম। এবং আপনি হয়তো শুনতে, আমি কোথাও বলছিলাম যে যেই গেম আসলে আমি জিততেই পারবো না, কারণ আমি যতদিনে পরের মাইলস্টোনে যাব ততদিনে এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও যারা বানায় তারা তার থেকে অনেক বড় বড় মাইলস্টোনে চলে যাবে, এবং বাই নেচার
যতজন মানুষ 5টা বিজনেস আইডিয়ার ভিডিও দেখতে যাবে তার থেকে অনেক বেশি মানুষ ওয়েস্টিনে আজকে খাইতে যায় কী হয়েছে এটা দেখতে চাবে, জাস্ট আমাদের ওটা একটু ইজিয়ার টু কনজিউম। সো যেই গেম আমার পক্ষে জেতা সম্ভব না, ওই গেম আসলে কতদিন পর্যন্ত আমার জন্য খেলা লজিক্যাল? এখন ভাই আমার কথা হচ্ছে যে দেখেন দুজনের নিশ কিন্তু আলাদা। ও কিন্তু ফুড ব্লগার, আপনি তো ডেফিনেটলি ফুড ব্লগার না। আপনি হচ্ছেন যেটা করেন এডুটেইনমেন্ট করেন, এবং এটাতে আপনি অ্যাওয়ার্ড উইনিং কন্টেন্ট ক্রিয়েটার, রাইট? সো দেখেন আপনি কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছেন, কিন্তু আপনার ভিউ বা আপনার সাবস্ক্রাইবার কম, কিন্তু যারা আছে তারা কিন্তু কোয়ালিটি। যারা দিচ্ছে উইথ অল ডিউ রেসপেক্ট, যারা ওদিকে যাচ্ছে অন্যদিকে তারা কিন্তু এত কোয়ালিটিফুল না। তারা ওই যে বললেন যে ভেরি ইজি টু কনজিউম, আস্তে আস্তে যেতেছে, খাইলে খেলাম না খেলে নাই। কিন্তু দেয়ার আর লস অফ পিপল, আই ক্যান গ্যারান্টি ইউ, যারা খালিদ ফারহান কি বলছে পিছনে গিয়ে আবার শুনছে, দেখি এই কথাটা কি বললো খালিদ ফারহান। আপনার একটা সেন্টেন্স যদি ও মিস করে, একটা বিরাট ইনফরমেশন মিস করবে, বিকজ ইউ গিভ এ লটস অফ ইনফরমেশন ইন ইউর ভিডিওস, রাইট? আনলাইক না, বিষয়টা ওরকম না। সো রাফসান আমি শিওর আমার থেকে আরো অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে এই জায়গা, ও যে জায়গায় গেছে ওই জায়গায় যাওয়ার জন্য। নট পিকিং অন রাফসান, ধরেন কথার কথা নাদির আমার থেকে অনেক বেশি এফোর্ট দেয়। এটা কারো ধরেন বোঝা লাগবে না, অনেক কিছু দেখলেই বোঝা যায়, এবং 100% আমার থেকে অনেক বেশি এফোর্ট দেওয়ার কারণেই ও আমার থেকে 100% অনেক বেশি ভালো করতেছে। আমি জাস্ট যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো গিয়ে কন্টেন্টের কোয়ালিটি ভালো কোয়ালিটি খারাপ ওটা পয়েন্ট না। পয়েন্ট হলো গিয়ে জাস্ট কন্টেন্টের টপিকটার কারণে ওর পোটেনশিয়াল কনজিউমার অনেক বেশি, আমার পোটেনশিয়াল কনজিউমার পোটেনশিয়াল ভিউয়ার অনেক কম। সো কনজিউমার বলতে আমি ভিউয়ারই বুঝাইতেছি, কারণ ভিডিও কনজিউম করতেছে। যেই আপনি যদি বিজনেসের অ্যাঙ্গেলে চিন্তা করেন, আমার ট্যামটাই এত ছোট। সো আপনার সামনে যদি একজন একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসতো এবং বলতো যে এটা পুরো বাংলাদেশে 15 জন কিনতে পারবে, আমি এটা করবো নাকি? আপনি যেই কারণে তাকে নিরুৎসাহিত করতে চাইতেন, ওইটাই আর একটু বড় স্কেলে আমার সাথে হচ্ছে। জি, ওকে, কোনো সমস্যা নেই। আমি বলবো স্টিল ইজ প্রফিটেবল, কারণ দেখেন এই জিনিসটা আপনাকে একটা অর্গানিক 15 লাখ অর্গানিক সাবস্ক্রাইব, অর্গানিক অডিয়েন্স দিচ্ছে। ইউ ক্যান মনিটাইজ দেন এভরি, মানে মনিটাইজ বলতে নট জাস্ট ক্যাশ ট্রানজ্যাকশন, আপনি যে কোনো কিছু মনিটাইজ করতে হবে, যেভাবে কোনো করতে হবে। ফর এক্সাম্পল আপনি কোনো একটা সোশ্যাল কজ কোনো দাঁড় করাতে পারলে, যেমন আমার যেটাকে পেইড পিয়ার করে যেই জায়গায় যাব, আপনি অর্গানিকলি তার চেয়ে 3-4 টাইম বেশি যেতে পারবেন, লেস বাজেটে বা অলমোস্ট জিরো বাজেটে, লেস টাইমে। সো এটা তো বিগ পাওয়ার, রাইট? ট্রু। না, আমি দের ইজ নো রিগ্রেট অর যে ক্যান করতেছি ক্যান হইতেছে না, ওরকম না। জাস্ট মনে হয়েছিল যে এরকম একটা জিনিস ক্যান করতেছি যেখানে আমার পক্ষে আসলে বেস্ট হওয়া পসিবল না। ওইটার পারসেপশন থেকে আমি বলেছিলাম আপনি আপনার জায়গাতে বেস্ট, ইউ আর দ্য টপ 1% অফ ইউর নিশ, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানে এইখানে আপনার কম্পিটিশন করার কিছু নাই আসলে, একটু কম্পিটিটিভ, কারণ আপনার যে মাইলস্টোন ওটা আপনি অ্যাচিভ করে ফেলছেন, রাইট? আপনার যে প্রথমে 10 লাখ ছিল সেটা আপনি অ্যাচিভ করে ফেলছেন, এবং দেখেন আপনি যে বললেন স্টাডি গ্রোথ, আমি বলবো যে স্টাডি গ্রোথ মনে 10 লাখ পর্যন্ত ছিল। তারপরে যখন আপনি দেখেন, আপনি কত বছর লাগছে আপনার 1 মিলিয়ন রিচ করতে? 5-6 বছর তো লাগছে। 6 বছর। আর 5 লাখ রিচ করতে এখন অন অ্যাভারেজ আমার মাসে 20 থেকে 30 হাজার করে বাড়ে। সো বুঝতে 10 লাখ থেকে 15 লাখ রিচ করতে 1 বছরও তো মনে লাগে না, রাইট? এরকমই। সো দেখেন আপনি 5 বছরে যা রিচ করছেন, 5 বছরের গ্রোথ আপনি 1 বছরে পাইছেন। তার মানে স্টাডি গ্রোথ না, গ্রোথ 2 টাইমস 4 টাইমস বাড়ছে আপনার গ্রোথ, রাইট? তো যেটা বলছিলাম ভাইয়া, সো এই কারণে মনে হয় আপনার গ্রোথটা কিন্তু অনেক বাড়ছে। সো এই যে আপনি দেখেন 10 লাখ থেকে আমি আপনার এটা গ্রোথটা গত কয়েক মাস ধরে কিন্তু আমি ওয়াচ করছি, এবং দেখি এটা যে বাড়তেছে 1.1, 1.2, 1.3 করে খুব দ্রুত বাড়তেছে। এবং আপনি মনে হয় এক জায়গায় বলছিলেন যে 1 মিলিয়ন যখন আপনি রিচ করবেন তখন ইংলিশে কন্টেন্ট বানানো শুরু করবেন, কিন্তু আপনি থ্যাঙ্কফুলি এখন এইভাবে বানাতেছেন, মানে 1.5 লাখ ক্রস করার পর। কন্টেন্ট জিনিসটা না, এটা নেশার মতো হয়ে যায় নাকি? না, এর সমস্যাটা হলো এটা ছাড়াটা অনেক কষ্টকর, কারণ এত বেনিফিট যে ইচ্ছা না করলেও, বা আমি যা করি তার মধ্যে কন্টেন্ট আমার সবচেয়ে কম পছন্দ, বাট তারপরেও এটার এত বেনিফিট, এবং সব ট্যাঞ্জিবল বেনিফিট এরকম না, এত মানে সাইড বেনিফিটস মানে খারাপ কিছু না। লাইক ধরেন এই যে রাস্তায় আমি আপনাকে একটু বলতেছিলাম যে একজনের রাস্তা জিজ্ঞেস করলাম যে এটা সামনে তো লেক, আমি এখন যাবো কীভাবে? 4-5টা ছেলে বুঝাই যায় আমাকে, চিনে খুবই যত্ন করে আমাকে বুঝাইলো যে বামে যাবেন তারপরে যাবেন, ওই ধরনের বেনিফিট আর কি। নট লাইক যে কোনো এই জিনিসগুলো আর কি কারণে ছাড়াটা অনেক কষ্টকর। না অবশ্যই ভাই, মাঝে মাঝে আমার কাছে আমি তো আপনাদের তুলনায় খুবই 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 ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটর বা লেখক, যেটাই বলেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়। তো আমাকে মাঝে মধ্যে কিছু কিছু মানুষ, সিনিয়র কিছু আঙ্কেল আন্টি এমন আমাকে বলে যে বাবা আমি তোমার লেখা পড়ি, আমার খুব ভালো লাগে।
মানে মনটা একদম শান্তিতে ভরে যায় যে আমি কি না লিখি এবং সে এটা নিয়মিত লেখে। এবং ওইদিন আমাকে রাস্তায় দেখা একটা মেয়ে বলতেছে, ভাই আমি ঈদের দিন গিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি আর শালিকা ওয়াইফকে নিয়ে ধানমন্ডি লেকে বেড়াইতে। তো একটা ছেলে একটা মেয়ে যাচ্ছিল, আমাকে বললো যে প্রলয় ভাই না? জি। তো বললো আমার সাথে সেলফি তুললো, আমাকে বললো আমার লেখা নিয়মিত পড়ে, আমার বই পড়ে। তো আমার কাছে এই জিনিসগুলো মানে অন্যরকম একটা অ্যাচিভমেন্ট মনে হয়। মানে অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল গেইন, এগুলো তো আছেই। এই জিনিসগুলো যে একটা ব্যাপার, বাংলাদেশে কিন্তু দেখবেন চাইলে তো আমাকে গালিও দিতে পারতো বা নাও চিনতে পারতো। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তো এই ফেমের জন্য লেখালেখি শুরু করি নাই, ঠিক আছে? এবং আপনিও হয়তো আপনি নিজেও জানতেন না এত লাখ লাখ সাবস্ক্রাইবার পাবেন যখন আপনি শুরু করেছিলেন। সো এগুলো একটা অবশ্যই এক্সট্রা পাওয়া। তো আমি বলতে পারি যে আপনার হ্যাবিটের মধ্যেও কিছুটা চলে আসছে, রাইট? তারপরে আপনার বা নেশাও বলতে পারি আমি, বলতে পারেন। এবং এখন এত টিম হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এটা আপনার সেটআপ রেডি হয়ে গেছে, এখন সবকিছু হয়ে গেছে। এখন আর কি এটা একটা বিজনেসের মতো হয়ে গেছে, যেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা খুব ডিফিকাল্ট। এই কারণে করা যাচ্ছে না। ইনশাআল্লাহ একদিন হবে বন্ধ, বা যে লসটা হবে ওই লসটাও আপনি এফোর্ড করতে যাচ্ছেন। এক্স্যাক্টলি, রাইট। সো এমন না যে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু ইউ আর নট জাস্ট উইলিং টু। আর এমন মানে আরেকটা প্রবলেম আছে, আপনার ইউটিউবে অ্যালগরিদম তো আপনার অর্গানিক রিচ কমাই দিবে যদি আপনি রেগুলার না দেন। আমি রেগুলার দেই না অনেক সময়। ধরেন আমি যখন ঢাকা আসি তখন আমি কোনো ভিডিও আপলোড করি না। ভিডিও আছে বাট তাও আমি আপলোড করি না, কারণ ওই যে ইউটিউবে লগ ইন করে আপলোড করতে ইচ্ছা করে না ঢাকা আসলে। আমি মাঝে মধ্যে বড় বড় ব্রেক দিই। আমার আসলে অত স্ট্রাকচার্ড স্কেডিউল নেই যে এভাবেই হবে। কখনো কখনো দেখা যায় 1 মাসে 6টা-7টা ভিডিও পাবলিশ হয়, কখনো কখনো 1 মাস বন্ধ থাকে। যেমন এখন সম্ভবত গত 20-25 দিনে কোনো ভিডিও পাবলিশ হয়নি আমার চ্যানেলে। তার আগে আমি একটু বলি যে আপনি এই পর্যন্ত কোন কোন বিজনেসে ইনভেস্ট করেছেন, এবং এটার সাথে কি আপনি একা না আপনার অন্য পার্টনারও আছে? সো মিনি শার্ক ট্যাঙ্ক অ্যাকচুয়াল নাম হলো ফাউন্ডার্স। সো জিনিসটা হলো, আমি আপনাকে ব্যাক স্টোরিটা বলি, ব্যাক স্টোরিটা মজার। সো আমি শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখতেছিলাম, এবং ইন্টারন্যাশনালগুলো তো আমরা দেখি। আমি শিওর আপনার ভিডিও যারা দেখে তাদের বেশিরভাগই হয়তো দেখে। সো আমরা শার্ক ট্যাঙ্ক আমেরিকা দেখছি গত 7-8 বছর ধরে। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া আসলো তারপর 2 বছর আগে সম্ভবত, এবং 3টা সিজন হলো। ইন্ডিয়াতে হিউজ পপুলার, এই দেশে পপুলার। বাংলাদেশে মানুষ হয়তো ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্ক বেশি দেখছে আমেরিকান শার্ক ট্যাঙ্কের থেকে। সো ওটা আমরা দেখলাম। এরপর শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আসলো। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখে আমার একটু মানে ভালো লাগে না অত, একটু মন খারাপ। তো বর্ষে নাই মনে হয়। হ্যাঁ, আমার একটু খারাপ লাগছে। হয়তো বেনিফিট অফ ডাউট মানে সিজন 1, সো হোপফুলি হয়তো সামনে অনেক ভালো হবে। বাট প্রথম সিজন দেখে আমার অত ভালো লাগে না। এবং যেভাবে গেট কিপ করছে যে একটা সাবস্ক্রিপশন কিনতে হবে, তারপর দেখতে হবে, এবং সাবস্ক্রিপশন আমার জন্য নিজে দেখতে কষ্ট হচ্ছে, কারণ আমি আবার বিদেশ থেকে সাবস্ক্রিপশন কেনার ট্রাই করতেছি। সব মিলাই আমার কাছে আর কি এক্সপিরিয়েন্স অত ভালো লাগে নাই। তো তখন আমার মনে হচ্ছে যে, এবং প্লাস যখন আমি ডিলগুলো দেখলাম, স্ট্রাকচার, আমার অত মজা লাগে নাই দেখতে। এগেন ওদের দোষ না, হয়তো সামনে ঠিক হয়ে যাবে, ওরাও নতুন করতেছে। আমার কাছেও কেমন জানি আর্টিফিশিয়াল মনে হচ্ছে স্টেজ, আগে থেকে সব স্টেজ করা। হ্যাঁ, এবং আমি অনেকে চিনি যারা কিছু ছিল না, আমি অনেকে চিনি যারা শার্ক ট্যাঙ্কে গেছে, এবং তারা আমার সাথে অনেক কিছু শেয়ার করছে, যেগুলো শুনেও আর কি আমার একটু ভালো লাগে নাই। তো তখন আমার মনে হচ্ছে যে আমরা এরকম একটা করবো না, যেটাই আমরা অত টাকা তো দিতে পারবো না, আমরা তো শার্ক না। সো আমরা হাইয়েস্ট 10 লাখ টাকা পর্যন্ত দিব কোনো একটা বিজনেসকে। আমরা আমাদের নেটওয়ার্কের ভিতরেই বলবো যে ভাই, আপনাদের যাদের যাদের বিজনেস আছে এবং যাদের যাদের মনে হয় যে আপ টু 10 লাখ টাকা হইলেই আপনারা পরের স্টেজে যেতে পারবেন আপনাদের বিজনেসে, আপনারা আমাকে মেইল করেন, অ্যাপ্লাই করেন মেইল করে। কোনো মানে ফর্ম টর্ম কিছু নেই, একটা ফেসবুক স্ট্যাটাস যে এই হলো প্ল্যান। আপনাদের যাদের আগ্রহ আছে আপনারা আমার মেইল করেন, আমি তারপরে ডিটেল জানাবো। ডিটেল যে কি জানাবো ওটা তখন আমি জানি না। সো আমি জাস্ট ওনাদের মেইল করতে বলছি, এবং তারপর ধরেন প্রায় 300-400 মতো মেইল আসছে। রেসপন্সটা দেখলেন কেমন হয়? হ্যাঁ, 300-400 মতো মেইল আসছে, এবং তার মধ্যে আমি 300 মতো মেইল দেখা শুরু করলাম, এবং দেখলাম যে অনেকগুলোই বেশ ইন্টারেস্টিং বিজনেসেস, যাদের হয়তো আসলেই 1 কোটি টাকা লাগবে না, তাদের হয়তো 2.5 লাখ টাকা হইলেই তারা তাদের এখন যে অবস্থা আছে তার পরের অবস্থায় চলে যেতে পারবে, বা 3 লাখ টাকা হইলেই পারবে, বা হয়তো 50,000 টাকা হইলেই সে একটা মেশিন কেনার জন্য ওয়েট করতেছে, যে কারণে তার রেভিনিউ 10,000 থেকে 17,000-এ যাচ্ছে না, বাট 50,000 টাকার একটা মেশিন হইলেই তার হয়ে যাবে। সো এরকম অনেক। তো এরপরে আমরা 25টার মতো ফাইনাল করলাম ওখান থেকে, এবং তারপরে আমি আমার নেটওয়ার্কের ভিতরে যাদেরকে আমি চিনি, সো আমি আয়মানকে জিজ্ঞেস করলাম, এবং তারপরে আমি রাফায়েত ভাইকে জিজ্ঞেস করলাম, তারপর আমিনকে জিজ্ঞেস করলাম, এবং আরও কিছু মানুষ যারা আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না, বাট আমার নেটওয়ার্কের ভিতরে আর কি, যারা 5 লাখ 10 লাখ হয়তো ইনভেস্ট করতে রাজি থাকবে। এরকম কিছু মানুষ যে সময় এরকম একটা জিনিস আমি করার কথা ভাবতেছি, তোমরা জয়েন করতে চাও নাকি আমার সাথে করতে। তো ততক্ষণে আমার কাছে অলরেডি শার্ক ট্যাঙ্ক থেকে মেইল চলে আসছে যে শার্ক ট্যাঙ্ক কথাটা ব্যবহার করবেন না। তো আমি বলছি যে না ভাই, করবো না, সমস্যা নেই। এবং তারপর আমেরিকান এম্বাসি থেকে মেইল আসছে যে ওনারা খুবই আগ্রহী, ভেন্যু লাগবে নাকি, এরকম অনেক র্যান্ডম মেইল টেল তখন আমার কাছে অলরেডি স্ট্যাটাস দেখে আসা শুরু হয়ে গেছে, বেশিরভাগই পজিটিভ। এবং তারপরে আমরা 25টা ফাইনাল করলাম।
25টা ফাইনাল করার পরে 4-5জন ইনভেস্টর ফাইনাল করলাম, এবং এরা সবাই আসছে। সো আইমান ভাই, আইমান, রাফেদ ভাই, তারপরে আমিন, তারপরে আরও যারা যারা ইনভেস্টর ছিল বাকিদের, আমি নাম একজনই বলতেছি না বাকিদের, কারণ বাকিদেরকে ওভাবে মানুষ চিনে না অনলাইনে, সামনে হয়তো যখন পাবলিশ হবে তখন চিনবে। বাট সবাই আসছেন এবং তারপর বিজনেসেস আসছে। প্রথম দিন 2 দিন আমরা রেকর্ড করেছি। প্রথম দিন 6টা বিজনেস পিচ করেছে, পরের দিন 11টা পিচ করেছে। সো টোটাল 17টা বা 18টার মতো পিচ হয়েছে, এবং 17-18 পিচের মধ্যে 7-8টা ফান্ড হয়েছে। এবং মোটামুটি প্যানেলে যারা ছিল তারা সবাই কিছু না কিছুতে ইনভেস্ট করেছে। যেগুলো ইনভেস্ট হয়নি সেগুলোও আমি পাবলিশ করব, যেগুলো হয়েছে সেগুলোও পাবলিশ করব। সো হোপফুলি যারা ইনভেস্টমেন্ট পান নাই তাদেরও একটা রিচে হেল্প হবে, যেহেতু তারা পিচ করেছে এবং ওই ভিডিও হয়তো অনেক মানুষ দেখবে। ওভারঅল বেশ ভালো এক্সপিরিয়েন্স। রেকর্ড সব শেষ আমাদের, এখন এডিটে যাবে এবং আশা করতেছি মানুষ কয়েক মাসের মধ্যে এপিসোডগুলো দেখতে পারবে। তো 25 জন্য শর্ট লিস্টেড করেছেন বললাম, জি। তো এর মধ্যে 17 জন পিচ দিয়েছে, 17 জন। এটা একটু আমি জানি না আপনার এক্সপিরিয়েন্স কেমন, একটু আনপ্রফেশনাল। কেউ হঠাৎ করে নাই হয়ে গেছে, আসে নাই আর। কেউ ওই দিন সকালবেলা বা তার আগের দিন জানাইছে যে আসতে পারবে না। এবং বাংলাদেশের আনপ্রফেশনাল কালচারে যেরকম হয়, 2 দিন আগে জানাইছি যে আমি তো সৌদি আরব যাব, আমি পারবো না, আর এরকম আর কি র্যান্ডম জানাই দিয়েছেন আপনারা যে এই ডেটে। হ্যাঁ, আমরা অ্যাটলিস্ট 1 মাস আগে জানাইছি। আমি খুবই স্ট্রাকচার্ড, আমি চেষ্টা করেছি সবাই মোটামুটি অনেক আগে জানাই দিতে সব কিছু, কবে কী হবে, কারণ আমার নিজেরও মিলাইতে হয় অনেক কিছু, যেহেতু আমি খুব কম সময়ের জন্য আসি। তো আমার নিজেরও অ্যাকচুয়ালি সব ফিক্স করা থাকে যে এইভাবে করবো। 3 দিন শুট করা লাগতো, এখন 2 দিন শুটে হয়ে গেছে আপনার, একদিন এক্সট্রা টাইম পাইছেন তো ফ্যামিলি দেয়ার। তারপর না, খারাপ হয়নি ওভারঅল, আই থিঙ্ক ভালোই হয়েছে। অন এয়ার হবে কবে? অন এয়ার কবে হবে আমি ঠিক শিওর না, কারণ এডিটে যাবে এবং বেশ জটিল এডিটটা। একটু যে ওনারা হয়তো আরও ভালো বুঝতে পারবেন, যে একটু মানে এত ধরেন 4টা ফাউন্ডার বা কো ফাউন্ডার, এদিকে 4 জন, রিয়াকশন যাচ্ছে আসতেছে, অনেক ক্যাচাল, এবং তারপর কুকুর ডাকতেছে স্টুডিওতে মাঝে মাঝে। ওই স্টুডিওতে হয়েছে কি অবস্থা। আমার যখন শুট চলতেছিল এর মধ্যে থেকে মানে আমার তো জোশ উঠে গেছে, আমি তো কন্টিনিউসলি বলতেছি, এমন সময় তৌফিক বলছে প্রলয় ভাই থামেন, কুকুরটা চিল্লাইতেছে। আমি এত কনসেন্ট্রেশন দিছি, কুকুর যে বার্কিং করতেছে আমি এটা শুনিই নাই। যখন থামাইছে আমি, ও আচ্ছা কুকুর থেকে করতেছে, পরে থামাইছে। আমি ওর মনে সমস্যা হচ্ছে, ভাই একটু দেখেন তো, এত ডাকতেছে কেন? বলে ভাই ও এমনি ডাকে, ওখানে লোক আছে, সমস্যা নাই। পরে ওয়েট করলাম, পরে আবার শুরু হয়েছে। আর যে দরজা ভাই, আমাদের স্টুডিওটা যেখানে আমরা এই যে ফাউন্ডার্স ডে রেকর্ড করেছি, প্রলয় ভাই চিনে, বাট মানুষ হয়তো চিনে নাই কারণ আমি বলতেছি, আমাদের ফাড়িঘরের ঠিক সাথে লাগানো, মানে একটা দেওয়াল কমন, এবং যেই দেওয়ালটা কমন সেই দেওয়ালের উল্টা পাশে হলো কুকুরদের ফাড়িঘর, হলো একটা কুকুর বিড়ালের হোটেল। সো কুকুরদের থাকার জায়গাটা হলো দেওয়ালের উল্টা পাশে। সো আমরা আরো একটু পরে ওই জায়গাটা যখন কেউ ঢুকে এবং কুকুর বের করতে বা কাউকে দেখাইতে বা খাবার দিতে বিভিন্ন কারণে যখন ঢুকে, তখন সবকটা কুকুর একসাথে ডাকে, এবং ওই জিনিস ঘন্টায় 1-2 বার হইতেই থাকে, কারণ আমাদের কেয়ার গিভাররা, ম্যানেজাররা ঢুকে একটু পর। আর তো একটু খালি তো ওপেন স্পেস, একটু ইকো হয় প্রচুর, মানে আস্তে ডাকলে অনেক জোরে। হ্যাঁ, তো আর সবকটা যখন একসাথে ডাকে, ভরা থাকে, যখন ঈদের আগে ভরা থাকে অনেক, ঈদের পরও কয়েকদিন অনেক ভরা থাকে, তখন দেখা যায় যে 7-8টা কুকুর যখন একসাথে ডাকে, তখন অন্য কোনো কিছু করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। পরে আমার দেখেন বারবার যখন পজ দিচ্ছে, তখন তৌফিক ভাইকে বললাম যে ভাই আমি তাহলে একটা বুদ্ধি দেই, আপনি এখানে নিচে ছোট্ট করে একটা ডিসক্লেমার দিয়ে দিন যে সিন্স দেয়ার ইজ এ পেট হোস্টেল বিহাইন্ড আওয়ার ক্যামেরা, সেই কারণে মানে অডিয়েন্স যেন এক্সপেক্ট করে, অডিয়েন্স যেন মানে পাজল না হয় যে ভাই কুকুর বার্কিং করতেছে কেন, শ্যুটটা কোন জায়গায় করছে, কুকুরের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই ব্যাপারে যেন কনসার্ন না হয়। জাস্ট লেটার লিখে দিলে তাহলে হলো কি সাপা মূল্য লাঠি ভাঙা, কারণ বারবার পজ হচ্ছে। তো যাই হোক, তো এটা করতে পারেন আপনারা। আচ্ছা, এখন আপনি মানে অ্যাপার্ট ফ্রম শার্ক ট্যাঙ্ক, মানে মিনি শার্ক ট্যাঙ্ক, ও আচ্ছা আপনি বলছিলেন যে শার্ক ট্যাঙ্ক ওয়ার্ডটা ইউজ করবেন না। আপনি করতে পারেন, মানে পডকাস্ট আমরা পুরো কাহিনী বলতে পারি, বাট অফিসিয়ালি শার্ক ট্যাঙ্ক আমাকে বলছে যে শার্ক ট্যাঙ্ক বলা যাবে না আর কি, শোটাকে মিনি শার্ক ট্যাঙ্ক বলা যাবে না। আপনি তো মনে বলছেন মনে না? বলি নাই, আমরা মিনি শার্ক ট্যাঙ্ক বললে আনঅফিসিয়ালি আসলে মানুষ মিনি শার্ক ট্যাঙ্কই বলছে, বাট আসলে কোনো নামটা আমরা ফাউন্ডার্স ডে বলছি কিছুদিন, বাট দিন শেষে যেহেতু আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ হবে, আমার মনে হয় না অনেকটা আপনার পডকাস্টের মতো নাম ধাম দিয়ে কিছু যায় আসবে না। আর তাছাড়া মানে আপনি যদি টেকনিক্যালি স্পিকিং, আপনি কিন্তু শার্ক ট্যাঙ্ক ওয়ার্ডটা ইউজ করেন নাই, যখন এটার সাথে মিনি ওয়ার্ডটা লাগাইছেন, পুরোটা কিন্তু একটা ওয়ার্ড হতে পারে। হ্যাঁ, হয়তো সমস্যা হবে না। হ্যাঁ, সো আপনি মানে যদি ইও করে, তবে এখানে বেরো যাওয়ার চান্স আছে, আপনি বেরো যেতে পারবেন। না, ওইরকম কেউ কিছু করবে না, অত বড় কিছু কখনো হবে না, জাস্ট কার্টেসি। এবং আসল শার্ক ট্যাঙ্ক যারা করেন তাদের সাথেও আমার প্রথম যারা যখন লঞ্চ করার পরিকল্পনা করেছে, তখনও তাদের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে, এবং আমি আশাবাদী যে সামনে শার্ক ট্যাঙ্ক আরও ভালো হবে। আসলটা আমাদেরটা তো আসলে প্রক্সি, সো ওইটা অত ভালো হয়তো কখনো হবে না, ওটা আমরা শখে করতেছি, ছোটোখাটো ইনভেস্টমেন্ট নিয়ে করতেছি, সো ওটা অনেক বড় কিছু হওয়ার আশা আমরা করিও না। বাট আসল যেটা, ওইটা আমি
আশা করছি যারা করেন তারা অনেক যত্ন করে করতেছেন, সামনে আরো অনেক যত্ন করে করবে, যা আমাদের লাভ, মানে আমাদের মানে দেশের কমিউনিটি লাভ হবে, দেশের কমিউনিটি, বিজনেস কমিউনিটির লাভ হবে। আমরাও দোয়া করি আপনার এই মিনিক শার্ক ট্যাঙ্ক ওর যেটা বলছেন যে নাম দিয়েছেন সেটা, এটা এক সময় 100 কোটি টাকা ফান্ডিং করবে। হ্যাঁ ইনশাআল্লাহ হয়তো করবে 10 বছর পরে। সো সবকিছু ছোট ছোট দিয়েই তো শুরু হয়, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল। জি, তো যেটা বলছিলাম ভাইয়া সেটা হচ্ছে যে এটা তাহলে অন এয়ারটা হবে, পরবর্তী জানাই দেওয়া হবে, রাইট? আর এটা হচ্ছে আপনার আলাদা কি ইউটিউব চ্যানেলে হবে নাকি? না, সব আমার চ্যানেলেই যাবে। চ্যানেলেই যাবে, ওকে। বললেন যে সাবস্ক্রিপশন কিনতে হবে? না, কিছু কিনতে হবে না, পুরোপুরি ফ্রি। আপনারা চাইলে অ্যাড ব্লকার লাগায় আরাম করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ছেলে ডাউনলোড করে দেখতে পারেন যেভাবে ইচ্ছা। চমৎকার চমৎকার। আচ্ছা, এটা তো চাইলে আপনি আলাদা একটা ইউটিউব চ্যানেল খুলেও এটা করতে পারতেন, আপনার অডিয়েন্স পাওয়ার জন্য মনে হয় নাকি, যেহেতু আপনার 15 লাখ অডিয়েন্স আছে। হ্যাঁ 15 লাখ অডিয়েন্স আছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো আমার ঝামেলা তো ভালো লাগে না, সো ধরুন আরেকটা চ্যানেল ম্যানেজ করতে হবে, তারপরে একটু আমার কাছে একটু ঝামেলা লাগে যে এই 2টা চ্যানেল চালাবো, এখন 3টা চ্যানেল চালাবো। হ্যাঁ, জ্ঞানী কথাবার্তা শো একটা, জ্ঞানী কথাবার্তার কোনো চ্যানেল নেই, ওগুলো সবকিছু আমি আমারটাই নিয়ে আসছি। এবং আমার প্ল্যান হলো দিন শেষে একটাই থাকবে, আমার নামেরটা, এবং ওটাই সব কিছু যাবে। এবং যাদের সাথে করছি, যাদের নাম বললাম আমি, এরা সবাই আর কি ফ্রেন্ড টাইপ, তো সো এদেরকে আরও সমস্যা নেই যে সব কিছু আমার চ্যানেলে পাবলিশ হইলে, এবং তারপর ওনারা চাইলে পুরাটা আবার ওনাদের চ্যানেলও পাবলিশ করতে পারে, কেটে কুটে যা ইচ্ছা মন চাই করতে পারে, কোনো সমস্যা নেই। এই কারণে আর কি আর দরকার হয় নাই। বাট অনেক চিন্তা ভাবনা করে আমি যদি প্রপার একটা শো বানাচ্ছি, ওভাবে ভেবে টেবে করতাম, তাহলে হয়তো নতুন চ্যানেল, নতুন আইডেন্টিটি দেওয়া লাগতো। কিন্তু আমরা প্রথম দিকে দেখেছি যে ফারহান এটা মানে এটা একটা করার একটা টেন্ডেন্সি, মানে মনে হলো যে আপনি এটি প্ল্যান করে আগান। যেমন আপনার দ্য হোয়াইট টি শার্ট নামে একটা শো ছিল, ওটা কি এখনো কন্টিনিউ করেন? ওটা আমার চ্যানেলেই ছিল, হোয়াইট টি শার্ট নামে এখন আর করে। সো হোয়াইট টি শার্ট শোর, যেহেতু হোয়াইট টি শার্ট পড়তাম এই কারণে হোয়াইট টি শার্ট শো ছিল, বাট সিরিজটা ছিল বিভিন্ন বিজনেস কেস স্টাডি নিয়ে। সো বিজনেস কেস স্টাডিজ এখনো চলে, আমরা এখন ওটাকে হোয়াইট টি শার্ট বলি না, এখন আমরা জাস্ট খালিদ ফারহানের ভিডিও। মানে আগে ছিলেন স্ক্যাটার্ড, এখন আস্তে আস্তে সেন্ট্রালাইজ করতে, এখন সবই খালিদ ফারহানের ভিডিও। সো যাই দেখেন আপনি সবই খালিদ ফারহানের ভিডিও, ওই সেম চ্যানেল। রাইট, ওইটা ইজি টু রিকল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মনে আছে এখন, আপনি যখন আমি যে মার্চ প্যাক পাঠিয়েছিলেন ফ্রাইডে লেখাটা, ওই দিন আমি এই রোশন পডকাস্টে যেদিন গেছিলাম সেকেন্ড টাইম, যখন আমার লিঙ্কডইন মার্কেটিং বইটা নিয়ে করেন, তো নাফিস সালিম ভাই হি ওয়াজ লাইক, বলো ভাই এটা কি, আপনি কি মানে আসছেন আমারটায়, আপনি ব্র্যান্ডিং করতেছেন ফারহানের ভাই কেমনে কি? আমি বললাম ভাই আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং যেটা পরে আসবো ভাবছিলাম, ওইটা মানে একটু ময়লা দেখছি, ওইটা বুয়াকে ধুইতে দিয়ে এটা ছিল সাথে, দেখলাম যে এটাই একমাত্র ব্র্যান্ড নিউ, এটা সুন্দর, এটা পরা হয় না, পরে চলে আসছে, আমি তো কিছু ভাবি নাই। বলছে না ভাই জোকিং, কোনো সমস্যা নেই, ভালো লাগছে আমার। আর ফ্রাইডেতে আপনি ফ্রাইডে একটা ব্র্যান্ড দাঁড় করায় ফেলছেন, আমার কাছে খুব ভালো লাগছে। এটা অদ্ভুত ব্র্যান্ড প্রলাপ, যে ব্র্যান্ডের আসলে কিছু নাই, আমরা কিছু বেচি না শুধু, কিন্তু সবাই ফ্রাইডে চিনে। সো ফ্রাইডের কিছু আমরা বেচি না, ফ্রাইডের টি শার্টও আমরা বেচি না, যেটা আপনি পাইছেন, যেটা আমি আমার গিফট আমরা বিভিন্ন মানুষজনকে দেই, বাট টি শার্টও আমরা কখনো বেচি না, কিছুই নাই ফ্রাইডের। আপনি যদি আজকে যায় ফ্রাইডে ফেসবুকে খোঁজার চেষ্টা করেন, নাই, আপনি যদি গুগল করেন, নাই, কিছু নাই। লোগোটা কে বানাইছে? লোগোটা আমরা বানিয়েছি, বাট তেমন আহামরি এফোর্ট দিয়ে বানানো এরকম না, নর্মাল। এবং এই আমি একটা ব্র্যান্ড বানাচ্ছি, বাট এই ব্র্যান্ডের উপরে কি বসাবো এটা আমি এখনো জানি না, কিছু জিনিসপত্র মাথায় আছে। লোগোটা দেখছি একটু পিক্সেলেট করা, এই কারণে ভাবছি যে এটা কোনো প্ল্যানিং ট্যানিং, এটা আমরা এখনো জানি না যে এটার উপরে কি বসায়, কি বেচবো, বা কিভাবে এটা একটা বিজনেস হবে। আপাতত আমরা জাস্ট ফ্রাইডের নামটাই এবং মানুষজনকে ফ্রাইডের ওভাবেই আমরা চলতেছি, বাট এখনো জানি না যে বিজনেস কি হবে, বাট দেখা যাক কি হয়। আপনি তো অ্যাপ লঞ্চ করার প্ল্যান করতেছেন না? হ্যাঁ, কিছু আইডিয়া মাথায় আছে, এবং বেশিরভাগ আইডিয়াই নিউজ, বই, নিউজ লেটার এই অ্যাঙ্গেলের। এখনো ঠিক ফর্মালি শিওর না যে কি হবে, বাট কিছু একটা হবে। না, আপনার এই অ্যাপ্রোচটা ভেরি ব্রিলিয়েন্ট, ভেরি স্মার্ট মুভ, যে আপনি সবকিছুর সাথে একটা বিজনেস রিলেভেন্সি রেখে দেন, যাতে করে এটাকে আরো মনিটাইজ করা যায়। সো এটা আমরা বুঝতে পারি, যেমন এই যে নিউজ লেটারটা যখন করছেন ফ্রাইডে, বিজনেস রিলেটেড, সো আপনি যদি ডেফিনেটলি কোনো অনেক বিজনেস ম্যান বা বিজনেস বা ব্র্যান্ডগুলোকে স্পন্সর নিতে পারবেন। জি, আমাদের নিউজ লেটারে এখন 71,000 বা 70,000 এরকম বিশাল বিশাল সাবস্ক্রাইবার কাউন্ট, এবং আমরা আমরা কখনো ভাবি না যে এত মানুষ একটা নিউজ লেটার, সবাই ওপেন করে না, বাট এত মানুষ একটা নিউজ লেটার সাবস্ক্রাইব করবে। এবং এটা তো ফ্রি না, ফ্রি হলেও হয়তো এক্সপেক্ট করতে পারতেন যে 1.5 বছর বা 2 বছরের মতো হলো। বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ সো ফার আই নো। আমরা প্রাইস নিয়ে অনেক কাজকর্ম করছি, এবং সম্ভবত আমরা একসময় ফ্রিও করব, সামনে কোনো এক সময় হয়তো আমরা ফ্রি করবো। এটার রিব্র্যান্ডিং নিয়েও চিন্তাভাবনা চলছে, বাট কখনো ভাবি নাই যে এত মানুষ একটা ইমেল পাওয়ার জন্য ওয়েট করবে। এবং রেগুলার মেল পাই আমি, যখন মিস হয় ফ্রাইডে, আমি যখন, যেহেতু ফ্রাইডের মেলগুলো সব আমি নিজে লিখি, কোনো টিম নাই, কিছু নাই,
কারণ মানুষ অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব আমি লিখি এই জন্য, তো ওটা আমি এআই দিয়ে রিপ্লেস করা ট্রাই করিনি বা অন্য কাউকে বসাই না লেখার জন্য। আপনার এইগুলো খুবই প্রাণবন্ত, প্রাণচল, যেটা হচ্ছে এআই পাবে। তো আমি কখনো ভাবিনি যে প্রত্যেক শুক্রবার আমি একটা মেইল করবো, এই কারণে এত মানুষ ওয়েট করবে। আইডিয়া কিভাবে জেনারেট করেন, এই যে এত বিজনেসের আইডিয়া ওখানে দেন? আমি তো ভাই বিজনেসের মধ্যেই থাকি, সো আমি দেখা যায় পুরো সপ্তাহ জুড়েই আমি বিভিন্ন জিনিস আমার আশপাশে আসে, বিভিন্ন জিনিস হয়। আমি কিছু একটা রিসার্চ করার সময় অন্য কিছু একটা দেখেছি। এখন যেহেতু আমি জানি যে শুক্রবার একটা মেইল লিখতে হবে, আমি বৃহস্পতিবার রাতে লিখি সাধারণত। বাংলাদেশের মানুষ শুক্রবার সকালের দিকে পায় যখন ঘুম থেকে উঠে। তো আমার মাথার মধ্যে আমার একটা নোট আছে যেখানে আমি লিখি যে রবিবার এই দেখছি, এটা বৃহস্পতিবার এটা নিয়ে লেখা যাইতে পারে। সো এইরকম জিনিসপত্র করতে করতে এখন ওই লিস্টটা বেশ বড় হয়ে গিয়েছে এবং মোটামুটি ওভাবেই হয়, অর্গানিক্যালি আমার সামনে আসে। আইডিয়াগুলো আমি লিখে রাখি যে এইটা নিয়ে শুক্রবার লেখা যায়। না, আমার কাছে এটা খুব ভালো লাগে এটা, কারণ আর ডিজিটাল মার্কেটিং এ তো ইমেইল মার্কেটিং বা নিউজ লেটার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মার্কেটিং চ্যানেল। এটা তো আপনি জানেন যে সবচেয়ে বেশি আরওআই পাওয়া যায় এটা দিয়ে। আচ্ছা ফারহান ভাই, বেসিক্যালি আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার এখন মানে অ্যাপার্ট ফ্রম মিনি শার্ক ট্যাঙ্ক, এইটার ছাড়া আপনার এখন ইনভেস্টমেন্ট কোন কোন বিজনেস আছে বা কোন কোন বিজনেসে আপনি ওন করেন? লাইক আপনার পেট হোস্টেল আছে ফাড়িঘর, তারপরে আপনার একটা এডুটেক প্ল্যাটফর্ম আছে প্যাসিভ জার্নাল, তারপরে আপনার টি শার্টের একটা আছে ভেঞ্চার আছে আমির হান্নানের সাথে, রাইট? আর কি কি আছে আপনার? সো এখন এই যে ইনভেস্টমেন্টের জিনিসটা হওয়ার পরে তো অনেকগুলো বেড়ে গেছে, 8-9টা আরও যুক্ত হবে এখন। বাট মেইনলি বড় বড় বলার মতো আছে হলো এজেন্সি, প্যাসিভ জার্নাল, ম্যাড কফি, ফাড়িঘর, এই অ্যাকচুয়ালি বলার মতো। আর বাকি যা যা আছে সেগুলা ফ্রাইডে থেকে কোনো ইনকাম আসতেছে না, ফ্রাইডে আমরা পুশ করি না সেভাবে, বলার মতো ইনকাম আসলে আসে না। হালকা পাতলা দেখি যে আছে স্পন্সরশিপ, মনে হয় আপনি কোথাও রেফার করেন? না, ওগুলো সব আমি ফ্রিতে বা আমার যেগুলো ভালো মনে হয় সেগুলা, কোনো কেউ বলে না যেগুলো করতে, বললে আমি করতাম এরকমও না, বাট বলে না। এই 4-5টা ছাড়া বড় বলার মতো লাইক সাবস্ট্যান্সিয়াল ধরেন 10 লাখ টাকার বেশি ইনকাম হচ্ছে এরকম নাই এই মুহূর্তে। আচ্ছা, এবং আপনি যেইটাকে বলতেছিলেন আমরা শুরু করার আগে যে আপনার স্টুডিওটাও, হ্যাঁ, সো স্টুডিও আপনি ইনভেস্টমেন্ট ধরতে পারেন, ক্যাফে আপনি ইনভেস্টমেন্ট ধরতে পারেন, বাট ওগুলার কোনোটাই বলার মতো প্রফিটেবল না। ব্রেক ইভেনে আসে নাই তো মনে হয়। স্টুডিওটার নাম্বারসটা হিসাব করাটা একটু কঠিন, কারণ স্টুডিওটা আমি নিজে অনেক ইউজ করি। সো আমি যখন ইউজ করি তখন ধরেন গত 2 দিন বা 3 দিনে আমি যে রেকর্ড করলাম, আমি যদি ভাড়া নিয়ে সিনেমাটোগ্রাফার হাবি যাবি সব মিলায় গিয়ার্স যদি আমি কিনতে যেতাম, আমাদের প্রায় 21 লাখ টাকার গিয়ার্স আছে ওখানে। ওগুলো সব কিনে টিনে, সো ওটার ভ্যালু বসানোটা কঠিন। বাট আই থিঙ্ক স্টুডিও খারাপ না, গুড ইনভেস্টমেন্ট, বিকজ আমি নিজেই ওটার ডেপ্রিসিয়েশন উঠায় ফেলি। বাট ভাড়া দিয়ে উঠে নাকি ওইটার হিসাবে আসলে উঠে না। আচ্ছা, এটা তো আপনি একাই ওটার ওনার নাকি পার্টনার আছে? না, আমি একাই। আচ্ছা, ক্যাফের পার্টনার মনে হয়? ক্যাফের পার্টনার আছে। আর ফাড়িঘরের পার্টনার আছে। আর হচ্ছে আচ্ছা, তাহলে বেসিক্যালি আপনি 100% ওন করেন যে এই বিজনেসগুলো, ওগুলো কোন একটা হচ্ছে আপনার এজেন্সি, প্যাসিভ জার্নাল, এবং যদি আপনি স্টুডিও আলাদা বিজনেস ধরেন তাহলে স্টুডিও। এই গ্রেট। ওকে, আর তারপরে তার মিনি শার্ক ট্যাঙ্ক তো হইলই। আর ধরেন 50টা এরকম জিনিস আছে যেগুলা ইনকাম করে বাট বলার মতো ইনকাম করে না। 50টা মানে আমি অ্যাপ্রক্সিমেট বলতেছি, সাচ এস ধরেন এখানে একটা র্যান্ডম ওয়েবসাইট, ওখানে একটা র্যান্ডম ইউটিউব চ্যানেল, বা এখানে ছোট একটা ফেসবুক পেজ যেখান থেকে এই হচ্ছে, এরকম জিনিসপত্র অনেক আছে। ও আচ্ছা, মানে এগুলো কি আপনি নিজে লঞ্চ করেছেন না পরবর্তী টেক ওভার করছেন? অনেক বেশিরভাগই নিজে লঞ্চ করা, সো বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য। ওই ভাই যেরকম বলতেছিল যে ফেসলেস ইউটিউবের জন্য আমি যখন ইউটিউব চ্যানেলগুলো বানাইছি ওগুলা, বা কোর্সে দেখানোর জন্য একসময় ওয়েবসাইট বানাতাম, ওগুলো প্রত্যেকটাই কিছু কিছু টাকা পয়সা জেনারেট করে। গত বছর যখন আমরা কোর্স বানালাম ওইটাই আমরা যে প্রজেক্ট দেখাইলাম সেই প্রজেক্ট জেনারেট করে টাকা, বাট বলার মতো বড় অ্যামাউন্ট না। বাট স্টিল কিন্তু ওইটা তো মানে আপনি তো মানে বোনাস কোনো আশাও ধরেন না, ফেলে রাখছিলেন এমনি? জি, আর কি ওগুলো বানিয়েছিলাম আর কি আগ্রহ, ডেমনস্ট্রেশন জন্য নিজের আগ্রহ থেকে, বাট হ্যাঁ ওগুলো রেভিনিউ জেনারেট করে। আচ্ছা ভাই, আমরা জানতে পেরেছি যে ছোটবেলায় আপনার অনেক বিজনেস আইডিয়া আপনার মাথায় অনেক গিজ করতো, তো এটা সবগুলো হয়তো এক্সিকিউট করতে পারেন না। আপনার পেট হোস্টেল ফাড়িঘরের প্ল্যানটা আপনার ছোটবেলায় ছিল, রাইট? আপনি যখন হাই স্কুলে পড়েন ওই সময়কার, অ্যাজ ফার অ্যাজ আই নো। আমি একটু ব্যবসা বাণিজ্য আমার একটু ভালো লাগে, নট লাইক যে টাকা ইনকাম করা অনেক ভালো লাগে, বাট ব্যবসা বাণিজ্য অনেক ভালো লাগে, এবং বাই প্রোডাক্ট হিসেবে টাকা ইনকাম ব্যাপারটা আসে। সো অনেক ধরনের আইডিয়া আমার এখনও মাথায় আসে, ছোটোবেলাও মাথায় আসতো, এবং আমি এখনও অনেক অফুরন্ত সময় যদি থাকতো তাহলে আমি আমার সব সময় ব্যয় করতাম বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে অথবা বুটস্ট্র্যাপ করে। যেহেতু অফুরন্ত সময় নাই, এই কারণে আর কি আমি অফুরন্ত বিজনেসে শুরু করতে পারতেছি না, বাট আই উড রাদার হ্যাভ 50টা বিজনেস
যেটার প্রত্যেকটা থেকে 1,000 টাকা আসে, দেন একটা যেটা থেকে 5 লাখ টাকা আসে, কারণ আমার মজা বেশি লাগবে 50টা চালাইতে। প্রবাবলি নট গুড অ্যাডভাইস ফর সামওয়ান হু স্টার্টিং, একটা করাই সম্ভবত বেটার, রাইট। বাট আমার মজা লাগে অনেকগুলো একসাথে করতে, এই কারণে। সো আমি মজার অ্যাসপেক্টটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। বুঝতে পারছি। না হলে তো অবশ্যই আপনি মানে ই করতেন। নর্মালি মানুষ কি করে যে ভাই 50টা রান করা যেতে এত বেশি হ্যাসেল নিব, তার চেয়ে একটা করি। হ্যাঁ। আপনি বরং এইটার চেয়ে 50টা ই করতে চাচ্ছেন, তার মানে আপনার মানি মেকটা আপনার প্রাইমারি কনসার্ন, আপনার কনসার্ন হচ্ছে এনজয় করা, যে ভাই আমি অপারেশনটা এনজয় করতেছি। হ্যাঁ, আমি মানি মেক ব্যাপারটা আর কি আমার হয়ে গেছে অলরেডি, এবং একটা টাইম পর্যন্ত ছিল ভাই, আমি যতদিন পর্যন্ত আর কি মানি মোটিভেটেড ছিলাম, ভাবছিলাম যে এত টাকা যদি হয়, একটা জমি যদি হয়, একটা বাড়ি যদি হয়, একটা গাড়ি যদি হয়, তাই। বাট এটা যদি হয়, ওটা যদি, ওগুলো সব হয়ে গেছে। সো এগুলো সব হয়ে যাওয়ার কারণে এখন আমার কাছে আর ফাইন্যান্সিয়াল মোটিভেশন অত নাই। সো এখন আমি মেইনলি এনজয় করার জন্য করছি। আয়ারল্যান্ডে কি বাড়ি কিনেছেন? হ্যাঁ, দ্যাটস গ্রেট। সবকিছু মোটামুটি হয়ে গিয়েছে, এই কারণে আমি এখন বেশিরভাগ মানুষ তো ভাই মানে ব্যাংক থেকে লোন তো নেই, আপনি কি ক্যাশ টাকা দিয়ে? না, আমি লোন নিছি। আমি একটু এক্সপ্লেইন করি বিষয়টা। মর্টগেজের এটা আসলে অত রেলেভেন্ট না বাংলাদেশের মানুষের জন্য, কারণ আপনার বেশিরভাগ অডিয়েন্স হয়তো বাংলাদেশ থেকে দেখবে, এবং বাংলাদেশের লোন স্ট্রাকচারের সেটআপ একটু ডিফারেন্ট। আপনার কাছে যদি $1,00,000 থাকে, সো আমি এক্সাক্ট নাম্বার দিয়ে বলি আপনাকে, আমার বাড়ির, এগুলো আমি কখনো কোথাও বলি নাই, সো আপনাকে ফার্স্ট বলতেছি। আমার বাড়ির দাম হলো 5 লাখ ইউরোর মতো। 5 লাখ ইউরোর বাড়ির জন্য আমি লোন নিয়েছিলাম 4 লাখ সামথিং ইউরো, এবং বাকিটুকু আমি ক্যাশে দিছি। সো লোনের ইন্টারেস্ট হলো 4.15% মতো অ্যানুয়ালাইজড। সো অঙ্কটা হলো, যদি আপনার কাছে $1,00,000 থাকে, কথার কথা, বা যদি আপনার কাছে $10,000 থাকে, সেই $10,000 যদি আপনি সেফ কোনো ইনভেস্টমেন্টে ডিপ্লয় করেন, সো ধরেন কথার কথা আপনি ইন্ডেক্স ফান্ড কিনতেছেন, সো আপনি ধরেন S&P 500 কিনতেছেন, বা ভ্যানগার্ড, হাবিজাবি কোনো একটা কিনতেছেন, যেটা আপনাকে ধরে নিতে পারেন যে আমি যদি 8 বছরের স্পেকট্রামে দেখি, অন অ্যাভারেজ বছরে 7-8% মতো রিটার্ন আসে। এখন আপনার ইন্টারেস্ট হলো, মর্টগেজ যদি আপনি নেন 4% সামথিং। সো আপনার টাকাটা যদি আপনি ব্যাংকে দিয়ে দেন লোন না নিয়ে, সেই ক্ষেত্রে আপনি 4.5% বাঁচাচ্ছেন। কিন্তু আপনি যদি আপনার টাকাটা ব্যাংকে না দেন, আপনি যদি লোন নেন এবং আপনার টাকাটা যদি আপনি পাবলিক মার্কেটে ডিপ্লয় করেন, সেক্ষেত্রে আপনার 8% রিটার্ন আসতেছে। সো সহজ করে চিন্তা করা হলো, মনে করেন আমি এই কফি কাপ কিনবো, এখন আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা দিয়ে কফি কাপ কিনতে পারি, আবার আমি 100 টাকা ব্যাংক থেকে লোন নিয়েও কিনতে পারি। আমি 100 টাকা দিয়ে কফি কাপটা কিনবো নাকি আমি 100 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে কফি কাপটা কিনবো, ডিপেন্ড করে ওই 100 টাকাটা যদি আমি অন্য কোথাও ইনভেস্ট করি, তাহলে আমার যে রিটার্ন আসবে সেটা ব্যাংকে আমি যে ইন্টারেস্ট দিব তার থেকে বেশি নাকি কম। সো ব্যাংক যদি বলে আমাকে যে তুমি আমার কাছ থেকে 100 টাকা নাও, বদলে তুমি আমাকে 1%, বদলে তুমি আমাকে 2% দিও, ইন্টারেস্ট দিও। এখন আমি ওই 2% তখনই দিতে রাজি হব যদি ওই 100 টাকাটা আমি আরেক জায়গায় ইনভেস্ট করে 9% রিটার্ন পাই। তাহলে আমি 9% পাইলাম, ব্যাংকে 2% দিয়ে দিলাম, 7% আমার থাকলো। এক্স্যাক্টলি সেম ম্যাথটার কারণে মর্টগেজ ইজ আ গুড লোন, কারণ আমি ওই টাকাটা যখন পাবলিক মার্কেটে ইনভেস্ট করেছি তখন আমার 7-8% রিটার্ন আসতেছে, মর্টগেজ আমার দিতে হচ্ছে 4%-এর মতো, সো 4%-এর মতো বেঁচে যায়। এই কারণেই মেনলি মর্টগেজের দিকে যাওয়া, একদম ডিরেক্ট ক্যাশ ডিল না করার। 5 লাখ টাকার মর্টগেজ ছিল, আমি মোটামুটি 3.5 লাখ মনে হয় দিছি, বাকিটুকু আমার দেওয়ার পরিকল্পনা নাই, আমি ইন্টারেস্ট দিতে থাকবো আগামী 25 বছর, এবং যে টাকাটা আমি দিতে পারতাম ওই টাকাটা আমি অন্য জায়গায় দিতে থাকবো। এটা হলো ওখান থেকে করে তারপরে আপনি এখানে সেটা দিবেন। আচ্ছা, আপনি তো এখন আইরিশ সিটিজেন, রাইট? আচ্ছা, আপনার সিটিজেনশিপ প্রসেসটা কি ছিল এখানে, মানে আপনি কি কি ক্রাইটেরিয়া মিট করেছিলেন? আইরিশ সিটিজেনশিপের প্রসেস খুব সিম্পল। সো আপনার 1045 5 বছর গুণ 365, 5 গুণ 365-তে যতদিন হয়, 1200 কতদিন জানি হয়, আমার এক্সাক্ট মনে নেই, তত দিন আয়ারল্যান্ডে থাকতে হয় স্টুডেন্ট এর বাইরে। সো স্টুডেন্টের টাইমটা বাদ যায়, এরপরে আপনার ততদিন 1200 কতদিন পর্যন্ত জানি থাকতে হয় আয়ারল্যান্ডে, মানে এখান থেকে না, টোটাল আপনি থাকতে হবে, হলে আপনি সিটিজেনশিপের জন্য এলিজিবল হবেন যদি আপনি ভ্যালিড ভাবে থাকেন। আচ্ছা, সো ট্যাক্স পে করে সবকিছু। হ্যাঁ, ট্যাক্স পে করে ফুল টাইম ওয়ার্ক পারমিট ছিল ওই সময়, রাইট? গ্রেট। সো আমার ক্ষেত্রে এটা একটু টাইম লাগছে বেশি, কারণ আমি অনেক বাইরে যাই। সো আমি ধরেন ইউরোপে অনেক যাই, বাংলাদেশে অনেক যাই। সো আমার প্রত্যেক বছরেরই 7 মাস 8 মাস এরকম কাউন্ট হয়, বাকি 4-5 মাস আমার বাদ যায় সবসময়। এবং আয়ারল্যান্ডের সিস্টেম হলো যেই কয় রাত থাকছে ওই কয় রাতই কাউন্ট হবে, পুরোটা কাউন্ট হয় না। সো আমার সিটিজেন হইতে এই কারণে আমি আয়ারল্যান্ডে 7 বছর থাকার পরে আমার সিটিজেনশিপ হয়েছে। বাট বেশিরভাগ মানুষের জন্য হয়তো 5 বছর বা 6 বছরে হয়ে যায়। স্টুডেন্টের টাইমটা বাদ যাওয়ার পরে যতদিন থাকে বাসায় বসে অ্যাপ্লাই করা যায়, তেমন বাপ মায়ের নামও জানতে চায় না,
শুধু নিজের নাম জানতে চায় আর কিছু হাবিজাবি ডকুমেন্ট সব কিছু বাসায় বসে আপলোড করা যায়, স্ট্রেট ফরওয়ার্ড, তেমন কোনো ঝামেলা নেই। আচ্ছা, ওই যে ডিগ্রি লাগে এগুলো না, ওখানকার লোকাল ইউনিভার্সিটি ডিগ্রি সম্ভবত লাগে না সিটিজেনশিপের জন্য। সিটিজেনশিপের মেইন ক্রাইটেরিয়া হলো আপনি ওই দেশে লিগালি এই 1200 এতদিন আছেন নাকি। সো এটা আপনি ওয়ার্ক পারমিট নিয়েও লিগালি থাকতে পারেন, আপনি বিজনেস করেও লিগালি থাকতে পারেন, আচ্ছা যেভাবে আপনি স্পাউস ভিসায় যায় লিগালি থাকতে পারেন, অনেকভাবেই থাকা সম্ভব লিগালি, অ্যাজ লং অ্যাজ আপনি লিগালি আছেন ওখানে, আপনি সিটিজেনশিপ ক্লেম করতে পারেন। গ্রেট গ্রেট। আচ্ছা, আপনি তো ডিজিটাল মার্কেটিং পড়েছেন ওখানে, রাইট? ডিজিটাল মার্কেটিং এ মনে হয় গ্র্যাজুয়েশন করেছেন। জি, গ্রেট। আবার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে তো মার্কেটিং গ্র্যাজুয়েশন করেছিলেন, মার্কেটিং এইচআর ছিল মনে হয় মেজর, রাইট? তো এমবিএ শেষ করেছিলেন, রাইট? না, সো আমি নর্থ সাউথে পড়েছিলাম বিবিএ ইন মেজরিং ইন মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স, অ্যান্ড দেন আমি এমএসসি ইন ডিজিটাল মার্কেটিং করেছি ইউনিভার্সিটি অফ ডাবলিনের ট্রিনিটি কলেজ ডাবলিন থেকে। আচ্ছা, মানে এমবিএটা শেষ করেন, ওখানে গিয়ে এমবিএটা করছেন, মানে আবার আরেকটা গ্র্যাজুয়েশন করেছেন, রাইট? আমি ওখানে মাস্টার্স করেছি, এখানে ছিল ব্যাচেলর, ও কখনো আমি এমবিএ করিনি। রাইট, হ্যাঁ, মানে এখানে বিবিএ করে এখানে এমবিএটা শিখ করছেন। এটা কি এখানে কাউন্ট করছে? এটা অনেক সময় তো এটা করতে চায় না, রাইট? কোনো ইউনিভার্সিটি, সো এগেইন টক টু অ্যান এক্সপার্ট যদি আপনার এই সব বিষয়ে আগ্রহ থাকে, বা টু ইউর ওন রিসার্চ। কোনো ইউনিভার্সিটিরটা কাউন্ট করে না। আমি জানি অনেক ইউনিভার্সিটির ব্যাচেলর কাউন্ট করে না ইন্টারন্যাশনালি অনেক জায়গায়, বা করলেও 4 ইয়ার কাউন্ট করে না, 3 ইয়ার কাউন্ট করে, অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে। বুঝতে পেরেছি। বেস্ট হয় আপনার স্পেসিফিক সিনারিওর জন্য আপনি রিসার্চ করে নেন, জেনারেলাইজ বলা কঠিন। আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। অবশ্য আমি গেছি অনেক আগে, 2017 সালে আমি, ওই সময় সিস্টেম সবকিছু অন্যরকম ছিল। এখন কি হয়েছে আমার। আর আপনার আগে থেকেই তাহলে প্ল্যান ছিল যে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করবেন, এই কারণে আপনি মানে খুঁজতেছিলেন যে ডিজিটাল মার্কেটিং আছে এমন কোন ইউনিভার্সিটিতে যাও, রাইট? মানে মানে আয়ারল্যান্ডে যাবেন এমন কোনো প্ল্যান ছিল? আপনার প্ল্যান ছিল ডিজিটাল মার্কেটিং অফার করে এমন কোন ইউনিভার্সিটিতে যাওয়া, এটা আয়ারল্যান্ড হতে পারে, বা আয়ারল্যান্ড যাওয়া মনে হয় না কারো কোনো প্ল্যান থাকে। আয়ারল্যান্ড ইজ নট আ পপুলার কান্ট্রি যেখানে সবাই ভাবে যে আমি বড় হয়ে আয়ারল্যান্ডে যাব, এরকম কারো মাথায় আসে না। গেছেন ওইখানে যে ডিজিটাল মার্কেটিং মাস্টার্স অফার করছে এই কারণে। জি, গ্রেট গ্রেট। আমার এখন মনে আছে ভাই, আমি যখন প্রথম আপনার পেজে নক করেছিলাম 2015 সালে, তখন অটোমেটেড একটা রিপ্লাই আসছিল। অটোমেটিক কীভাবে বসছি, আমাকে সম্বোধন করছে হাসান নামে, হ্যালো হাসান। তো আপনি তো অবশ্যই আমাকে প্রলয় ভাই বা প্রলয় নামে সম্বোধন করতেন যদি এর ম্যানুয়ালি হইতো। তো এটা তখন মনে হয় নতুন চালু করছে, অটোমেটেড রিপ্লাই বা বট চালু করছিল ফেসবুক। তো তখন ভালো লাগছিল আমার খুব। তখন দেখলাম আপনি প্যাসিভ যে আমার একটা লিঙ্ক দিয়েছেন, তো লিঙ্কে গেলাম, লিঙ্কে দেখলাম যে আপনি প্রচুর ব্লগ লিখছেন এবং খুব কোয়ালিটি ফ্রিল্যান্সিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে খুব ভালো লাগলো। আমি তখন সাবস্ক্রাইব করলাম। তারপর হঠাৎ করে কয়েক বছর আপনি নাই ছিলেন, তারপর আবার আসছেন এবং তখন দেখলাম যে ভিডিও কন্টেন্ট বানানোতে শুরু করছেন। তো ওই সময়টাতে আমার আপনার সাথে প্রথম পরিচয় 2015, এবং ওই সময়টাতে আবিদও বলছিল যে ওই সময়টাতে তুমিও করছো ওই সময়। এবং হ্যাঁ, তো আমার কাছে মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো ওই সময় থেকে খালিদ ফারহানকে চিনি, আপনি প্রলয় হাসানকে কবে থেকে চিনেন? হ্যাঁ, ভালো প্রশ্ন ভাই, আমি ঠিক জানি না আসলে। সো আমি বেশিরভাগ মানুষ আপনাকে কিভাবে ডিসকভার করে আমি ঠিক শিওর না। এখন হয়তো আপনি অনেক পডকাস্ট করেন বা বিভিন্ন পডকাস্টের গেস্ট হন, এই কারণে অনেক মানুষ আপনাকে চিনে। বাট আমি চিনেছি লেখা দিয়ে, এবং তখন আমার মনে হয় না অত মানুষ চিনতো আপনাকে। এবং এমন না যে অন্য মানুষের কোথাও আপনি কিছু একটা করেছেন ওভাবে চিনেছি, আমি অর্গানিক্যালি আপনার কন্টেন্ট ডিসকভার করেছি। বা কেউ আমাকে রেফারও করেনি আপনার কাছে? কেউ রেফার করেনি। এটা কি করোনার আগে না পরে? সম্ভবত পরে বা ডিউরিং করোনাও হতে পারে। ওভাবেই আমি ডিসকভার করেছি, অ্যান্ড দেন ফলো করছি, অ্যান্ড দেন তারপরে লেখা পড়ছি, এবং তারপরে তো অনেকদিন লেখা পড়লাম। তারপরে আমি আপনাকে যোগাযোগ করলাম যে আমার কিছু জিনিসপত্র আপনি লিখে দেন, এবং তারপরে আপনি লিখে দিলেন কিছু জিনিসপত্র, ভিডিওগুলো আমরা বানালাম, এবং তার ওইভাবেই চেনা আমার। গ্রেট। আমার কাছে ওই সময়টাতে করোনা কেন জিজ্ঞেস করলাম, করোনার টাইমটা ওই সময় লকডাউন ছিল, হোম অফিস করতাম, তো প্রচুর টাইম থাকতো। ওই সময়টা বসে বসে আমি কেস স্টাডি লিখতাম, এবং মানে ভালো লাগতো এই জন্য, আর কোনো কারণ নাই, বলতে পারেন টাইম পাস করা। তো আমি ওই সময় নেটফ্লিক্সে মানে দেখতাম, কি জানি একটা ছিল মানি হেস্ট দেখতাম, তারপরে ফ্রি টাইমে বসে বসে স্টাডি করতাম, ভালো লাগতো আমার। তো ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপ ফেসবুকে দেওয়ার পর ওটা ভাইরাল হয়ে যেত, মানে একদিনে 1-1.5 লাইক, 2 মায়া শেয়ার। তো আমি এমন সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে লিখতাম, মানে কেউ যদি বলতো যে ভাই এগুলো কই পাইছেন, খুব বেশি ইনফরমেশন বা অথেন্টিক রেফারেন্স দেখাতে পারতাম না, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনোই করে নাই। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে, যেটা নিয়ে আমি বই, তারপরে 4টা প্রকাশনী আমাকে অ্যাপ্রোচ করে বই বের করার জন্য। যাই হোক, এটা আমি পডকাস্টে অনেক বলছি, এটা নিয়ে আর কিছু বলবো না। তো এখানেই .com নিয়ে যে কেস স্টাডি লিখছিলাম, ওইটার বেসিক্যালি ওটা সারমর্ম ছিল যে গ্রামীণফোন বা টেলিনর মানে ওটা মানে ভায়াবল মনে করে না বা ঠিক মতো রান করতে পারে না, শাটডাউন করে দিছে। তো যেই সোর্স থেকে আমি পাইছিলাম সেটা খুব অথেন্টিক সোর্স ছিল, মানে
যেই ভদ্রলোক এটা বলছিলেন সে হচ্ছে একটা এজেন্সি ছিল এশিয়াটিকের, সে 4টা অ্যাকাউন্ট দেখতো, অ্যান্ড Acani.com ছিল ওয়ান অফ দেম। তো আমি ভাবছি যে গ্রামীণ ফোন তো হয়তো আমাকে সকস করবে যে ভাই এটা কই টুই পেলেন, তো যাক এখন পর্যন্ত তারা এমন কিছু করে নাই। তো এখান থেকে হচ্ছে শুরুটা। তারপরে যখন বই বের করলাম, এবং প্রায় ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মনে হয় না যে কেউ আমার টাকা দিয়ে, কারণ সবাই ফ্রিতে ফেসবুকে স্ট্যাটাস পড়ছে, এই জন্য ভাইরাল হয়েছে। যখন আমার বই টাকা দিয়ে কিনবে তখন তো কেউ কিনতে যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম বছরে আমার বই 2000 কপি সেল হয়েছে। তাও কোন টাইমে ভাই, যে করোনার সময়, যখন পাবলিকের চাকরি বাকরি নাই, ব্যবসা লস, তার উপরে এমন এক লেখক যে লেখক কেউ চিনে না, তার উপরে নন ফিকশন, ঠিক আছে, তার উপরে বইয়ের দাম 400 টাকার উপরে। মানে আমি কোনো বই কেনার কোনো কারণই খুঁজে পাই নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, সো ওই সময়টাতে আমার মনে হয়েছে যে ওই সময়ে আইমান সাদিক আমাকে নক করছিল, তারপরে নাফিস সেলিম ভাই তার 2 বছর পরে করছে, তারপরে আপনি বললেন যে আপনি ওই সময় থেকে ফলো করা শুরু করছেন। ওই সময়টা একটা ভালো সার্চ হয়েছে আমার, মনে করেন আমার 1 বছরে প্রায় 10,000 ফলোয়ার বাড়ছিল, 10 থেকে 15,000 ফলোয়ার বাড়ছিল। সো এনিওয়ে, 4টা না 5টা কন্টেন্ট লিখে দিয়েছিলাম, একটা করছেন মাত্র, বাকিগুলো কি অবস্থা ভাই? বাকিগুলো মনে হয় করবো না। সো আমি এটা আমার একটা বাজে অভ্যাস ভাই, আমি সবসময় এটা মানে আপনি পার্সোনালি নিয়ে না, আপনারা রাগ হয় না, আমি সবসময় একটু বেশি নিয়ে তারপর ওগুলোর মধ্যে থেকে আবার যেগুলো আমার ভালো লাগে সেগুলো নিয়ে কাজ করি। তো আমি দেখা যায় যে কাউকে বললাম যে আমাকে আমার স্ক্রিপ্ট বা রিসার্চে হেল্প দরকার, আপনি এই 4টা নিয়ে রিসার্চ করেন, তো সে 4টা নিয়ে করে, আমি তাকে টাকাও দিই 4টার জন্য, বাট আমি তারপর আবার ওখান থেকে রিফাইন করে 1টা-2টা নিয়ে তারপরে আমি কাজ করি। তো ওইভাবে আর কি ওগুলো বাদ পড়ে গেছে, নাথিং রং with you or your work, just আমি আবার এলিমিনেট করি। জি, টোটালি ফাইন উইথ মি ভাই। না, এটা দিয়ে বুঝলাম যে হাউ মাচ সিরিয়াস ইউ আর, এবং কতটা আপনি ডেডিকেটেড, এবং কতটা কোয়ালিটির ব্যাপারে কতটা কনসার্ন থাকেন। আপনি চাইলে ধুমায় করে দিতে পারতেন, করেন নাই, এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। মানে এমন না যে আপনি আমার কাছ থেকে করছেন, মানে কন্টেন্ট গেছেন এই জন্য বলতেছি না, মানে আপনি যখন ভিডিওটা আমি পাবলিশ হয়েছে যখন দেখছি, মানে আমি মুগ্ধ হয়ে গেছি, মানে যেভাবে, এবং আপনি অনেক ইম্প্রোভাইজ করছেন, কিছু অংশ আমার লেখা ছিল না, আপনি অনেক অ্যাড করছেন, নিজের কিছু রিসার্চ করেছেন, এবং যেভাবে ভিডিওটা বানাইছেন, অ্যামেজিং, খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ ভাই। আর এটা তো এরকম কোনো কন্টেন্ট, এবং আপনার মনে আছে অনেকেই কমেন্টে বলেছিল যে ভাই এরকম ভিডিও আরও চাই, কারণ এরকম ভিডিও নাই ভাই। ইভেন বিজনেস ইন্সপেকশন বিডি চাইতে অনেক ভালো ছিল আপনার এই কন্টেন্টগুলো, এবং কিছু ফুটেজ এবং স্ক্রিনশট ছিল যেগুলো কই থেকে জোগাড় করছে আপনার এডিটর আল্লাহ জানে, কেন পাওয়ার কথা না, অনেক আগের এগুলো। জি, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু মাকলুকে নিয়ে কথা বলি ভাইয়া। দেখলাম যে মাকলু ফাউন্ডেশন না মাকলু কি নামে যে একটা মাকলু ইনিশিয়েটিভ, এই ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, আমার পার্সোনাল জিনিস যেটা হয়েছে ভাই, সো আমার তো ইনকাম সোর্স একটু ডাইভার্স বলতে মানে সাধারণত মানুষের যেটা একটা জায়গা থেকে ইনকাম আসে ওভাবে সে পুরো জিনিসটা স্ট্রাকচার করে, বাট আমার ক্ষেত্রে ধরেন ইউটিউব থেকে $4,000 আসলো, নোশন একটা স্পন্সরশিপ দিল, ওখান থেকে $1,500 আসলো, তারপর কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে $600 আসলো, গুগল অ্যাডসেন্স থেকে $400, র্যান্ডম। সো আমি চেয়েছিলাম একটা জিনিস যেখানে আমি ওই সব কয়টা অ্যাজ আ বিজনেস আনতে পারি, যেটা আমি কখনো আসলে বেচবো না, কারণ এই জিনিস বেচা সম্ভব নয়, কারণ এই জায়গায় এত জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম, তাহলে আমার জন্য ট্যাক্সিং, তারপরে কর্পোরেট স্ট্রাকচার সব কিছু একটু ইজিয়ার হয় একটা এলটিডি থাকলেও ভাবে। সো ওই কারণে মাকলু ইনিশিয়েটিভে হলো আমার যত হাবিজাবি জায়গার থেকে যত ইনকাম হয় সব কিছু মাকলু ইনিশিয়েটিভ কোম্পানিটায় জমা হয়, অ্যান্ড দেন ওখান থেকে আমি একটা স্যালারি উঠে, ওখান থেকে আমি কর্পোরেট ট্যাক্স দিই। সো ওই ব্যাপারটা আর কি স্ট্রিমলাইন করার জন্য মাকলু ইনিশিয়েটিভ। দ্যাটস গ্রেট, খুব চমৎকার একটা ব্যাপার। এখন মাকলু কেমন আছে? ভালো, আমার কাছে খুব ভালো লাগছে এটা। আপনি মাকলুকে অ্যাডপ্ট করার একটু পিছনের ঘটনাটা বলুন তো ভাইয়া। আমি এই মাকলু অ্যাকচুয়ালি করোনার সময়, সো আমি কোভিডের সময় ফার্স্টেই, সো আমি অনেক বাসা চেঞ্জ করেছি আয়ারল্যান্ডে। কোভিডের একটু আগে আমি ফার্স্ট এমন একটা বাসায় গিয়েছি যেখানে বিড়াল টিড়াল নিয়ে সমস্যা নাই, তার আগে সব অ্যাপার্টমেন্টে বিড়াল নিয়ে সমস্যা ছিল। দেন তখন ভাবলাম যে এখন যেহেতু বিড়াল নিয়ে সমস্যা নেই, একটা বিড়াল নেওয়া যায়। আয়ারল্যান্ডে কিছু ফেসবুক পেজ আছে, বাংলাদেশেও আছে, যেগুলো আপনি বলে রাখলে বিড়াল রাস্তাটাতে পাইলে জানায়। সো ওরকম 2-3টা আমি জানিয়ে রেখেছিলাম, দেন তারপরে বাকি প্রসেস যেভাবে হয় র্যান্ডমলি বাসায় চেক করতে আসে, এবং তারপরে চেক করে ভালো লাগলে তারপরে পরে যখন বিড়াল অ্যাভেলেবল হয় জানাইছে 3-4টা, তার মধ্যে থেকে মাকলু পিক করলাম আমি। তারপরে তো 3-4 বছর হয়ে গেল এখন। আচ্ছা, জি। এটা তো মেল ক্যাট, রাইট? না, ফিমেল। আচ্ছা, এইটা বেসিক্যালি ও কি স্ট্রে ক্যাট? জি। প্রায় দেখি আপনার ফেসবুক পেজে আপনি স্ক্রিনশট দেন, আমার যে কি মজা লাগে এগুলো দেখে। ভাইয়া অমুকের কাছে 5 লাখ টাকা দিছি কয়েকটি ইনস্টলমেন্টে, এখন আরো টাকা চাইছে, কি করবো? আপনি শুধু
আমার মানে ভাই আমি চিন্তা করি ভাই ফারহান ভাই কেমন লাগে এটা দেখার পরে আমার খুবই মানে একটু রাগও লাগে আবার একটু কষ্টও লাগে। ধরেন আপনি একজন বাংলাদেশের কিছু মানুষ এমন যে ধরেন আপনি মনে করেন 10টা কাপ রাখা আছে, আপনি বললেন যে এই কাপ আপনি যদি এরকম একটা সাদা কাপ পান যেটার এরকম একটা নীল রঙের যে হাতল আছে এবং এখানে একটা লোগো বসানো আছে, তাহলে আপনি ওইটায় যাবেন না, কারণ ওইটা স্ক্যাম। এরকম যা দেখবেন আপনি সবকিছু আপনি অ্যাভয়েড করবেন। এরপরে ধরেন মানুষ মেইল করে যে কিন্তু ভাই এটা তো একটু লাল আছে, এখন কি তাহলে করা যাবে? তো এই সমস্যাটা যাইতেছেই না, এই সমস্যা কমতেছেই না। দেখা যায় যে আপনি 20টা MLM নিয়ে কথা বললেন, একজন 21 নম্বরটা আইনা বলবে যে আপনার কাছে ইমেল করে এবং প্রতিদিনই কেউ না কেউ নতুন কোনো একটা স্ক্যামে পড়তেছে। আপনি সব বুঝাই দিলেন যে ভিডিও টিডিও বানাইলাম যে না এগুলো করা যাবে না, অনেক ভিডিও বানাইছি আমি গত 4-5 বছর, অনেক ভিডিও বানিয়েছি এই বিষয়ে যে এরকম যদি হয় তাহলে স্ক্যাম, এরকম যদি হয় তাহলে স্ক্যাম পোটেনশিয়াল বেশি, কোনো কাজ করাইতেছে না, আজেরা জিনিস। বাট মানুষ দেখা যায় নতুন একটা আইনে আবার সেম জিনিসই হচ্ছে। আমি ধরে নিচ্ছি সম্ভব না, ভদ্র ভাষায় হবে না। আপনার কাছে মনে হয় না ভাই যে এইবার ভাই উইথ অল ডিউ রেসপেক্ট আমি এখন এই ভিডিওতে প্রচুর গালিগালাজ করবো, আপনারা কিছু যারা আমার ডারের রোডে যাচ্ছে না প্লিজ এখনই রিস্কিপ করে চলে যান, তাদেরকে প্রচুর গালিগালাজ করবো আমি মনের শান্তি মিটাই। কারণ আপনাদেরকে বহুবার ভদ্র ভাষায় বলছি, শুনেন না, আমাকে বদার করে নিশ্চয় দিয়ে। দিন শেষে ভাই তাদের টাকা, তারা যা মন চায় করুক, তা আমাদের আসলে আর কি করার আছে। আমি দেখে বাকরুদ্ধ হয়ে গেছি, আমি এও কি পসিবল? মানুষ তো কেমন হয় ভাই, কি করবেন বলেন সিরিয়াসলি ভাই। ওই দিন আমি একটা ইয়েকে বলতেছিলাম, আমি তো হাঙ্গিনাকে ছিলাম, তো স্টার্ট আপ বুটস্ট্র্যাপ কোম্পানি ছিল, এটা নিজের পকেট থেকে ওরা করে পরে ফান্ডিং রেজ করছে। তখন বলছে যে ভাই মানুষের এই আমাদের বিজনেস মডেল বোঝানো যে কি প্যারা, লাস্টে গিয়ে করে না, অথচ তুমি গিয়ে ইভেলি কাও স্ক্যাম কাও ঠিকই ইনভেস্ট করবো। তো পরে ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ সহজে ইনভেস্টমেন্ট করতে চায় না, অনেক যাচাই বাছাই করে তারা যেখানে ইনভেস্ট করে দেখা যাবে ইভ্যালি না আর কি স্ক্যাম। হ্যাঁ, তারপরে বলবে কি এই বিজনেস ভালো না, কই ইনভেস্টও করছিলাম হয় নাই, ফ্রড। না তুমি ইনভেস্ট করছো স্ক্যামের মধ্যে, ফ্রড হবে না কি হবে? সো বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আপনি অনেকবার এটা নিয়ে ভিডিও বানাইছেন, অনেক এক্সপ্লেন করছেন, আমি ভিডিওটা দেখছিলাম, অনেক এক্সপ্লেন করছেন, মানে আপনি আপনার পক্ষ থেকে সর্বাত্মক এফোর্ট দিয়েছেন, তারপরে যদি এরকম আসে এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে ও মানে দে আর বর্ন টু। আচ্ছা, আপনার চ্যানেলের যে স্ক্রিপ্টগুলো ওগুলা এটার জন্য আলাদা কি টিম আছে আপনার? বেশিরভাগ ভিডিওর আসলে স্ক্রিপ্ট হয় না, আমি কিছু কিছু ভিডিওর স্ক্রিপ্ট আমি বানাই যেগুলা অনেক বেশি ফ্যাক্ট। আমার ভিডিওর ভিতরে আসলে অত ফ্যাক্ট থাকে না, ভিডিওর ভিতরে বেশিরভাগ সময় আমার কি মনে হয়েছে কোনো একটা কিছু বিষয়ে কথাবার্তা বেশি থাকে। কিছু কিছু ভিডিওতে অনেক ফ্যাক্ট থাকে, ধরেন বিল গেটসের জীবনী ইত্যাদি ইত্যাদি। ওইসব ক্ষেত্রে অনেক সময় আমি বানাই, অনেক সময় আমি কাউকে টেম্পোরারিলি ওই প্রজেক্টের কাজটা দিই যে এটা নিয়ে রিসার্চ লাগবে আমার, আপনি করেন। বাট ফুল টাইম কেউ নাই যে সারাদিন ভিডিও নিয়ে রিসার্চ করছে এবং স্ক্রিপ্ট বানায় দিচ্ছে, এরকম কেউ নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার ইন হাউস টিম নাই বলতে গেলে। আপনি একটা পডকাস্টে বলেছিলেন যে লিটলি আপনার যে লং ফর্ম ভিডিও কন্টেন্ট আপনি আর কতদিন বানাবেন বা একটা ফিডব্যাক টেনশনের একটা ব্যাপার থাকে। তো আমার যেটা মনে হয় এমন, এটা সত্যি কিনা আমার ধারণা যে আপনার একটা ফ্যাটিক চলে আসছে লং ফর্ম ভিডিও কন্টেন্টের। হতে পারে দিন স্বাভাবিক ভাই, 500 ভিডিও দিয়েছে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি অত কিছু বলার নাই, যত কিছু বলার ছিল আমি বলে ফেলছি মোটামুটি। রাইট। এবং এখন আমার নতুন কিছু বলার খুঁজে বের করতে রিসার্চ বা কষ্ট বেশি করতে হয়, কারণ আমার মোটামুটি যা বলার ছিল ওগুলো আমি সব বলে ফেলছি। সো এখন যতই দিন যাচ্ছে ততই আরও কঠিন হচ্ছে বলার জন্য, কারণ 501 নম্বর ভিডিওতে আরও যা যা বলার ছিল না ওগুলো এক করে বলছি, 502 নম্বর ভিডিওতে যা বলার ছিল না তাও যেহেতু বলে ফেলছি, এখন আরও কষ্ট। সো যতই দিন যাচ্ছে একটু কষ্টকর হচ্ছে আমার জন্য, আরো টাফ হয়ে যাচ্ছে। কারণ এবং আমি এমন কিছু নিয়েও বানাইতে চাই না যেটা আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই, যেহেতু আমি নিশের বাইরে। হ্যাঁ, আমি যেহেতু নিউজ কাভার করি না, সো আজকে কি হয়েছে বা গত সপ্তাহে কি হয়েছে ওটা নিয়ে আমার তেমন কোনো পাবলিকলি কথা বলার আগ্রহ নাই। এই কারণে আমি একটু লিমিটেড হয়ে যাচ্ছি। আমি দেখছিলাম যে হরমুজি এক সময় বলছিল যে বেশিরভাগ চ্যানেল একটা সময়ে নিজের টপিকের বাইরে চলে যায় টপিকের অভাবে, এবং তারপর তারা আস্তে আস্তে নিউজ কাভারেজের নিউজ অ্যাঙ্কর হয়ে যায়, কারণ তাদের কাছে আর টপিক থাকে না যেটা নিয়ে তারা কথা বলবে। সো ধরেন একজন শুরু করছে অনেক ইনফরমেশনাল ভিডিও টিডিও নিয়ে, তারপরে সে চলে গেছে যে এই সপ্তাহে কি হইলো বা গত সপ্তাহে কি হয়েছে এটা কি জানেন, বা আগামী সপ্তাহে কি হবে এটা নিয়ে কথা বলে আমি একটু, তার কাছে আর নাই কিছু বলার মতো। সো সে এখন একটা নিউজ অ্যাঙ্কর এবং আস্তে আস্তে সে নিউজ হয়ে যাচ্ছে। সো ওই জিনিস যেহেতু আমি হতে চাই না, সো আমার ক্ষেত্রে একটু কষ্ট বেশি হয় কি নিয়ে কথা বলবো খুঁজে বের করতে। আপনি তো অন্য নিশও এক্সপ্লোর করতেছেন, যেমন হিস্ট্রি, পলিটিক্স, এগুলো তো আপনার নিশ না, তারপর আপনি এক্সপ্লোর করেন এবং ইউ সাকসেসফুল হয়েছেন। এবং আপনার যে টপ যে মোস্ট ভিউড যে ভিডিওস এর মধ্যে 3টাই আমি দেখলাম যে
হিস্ট্রি বা পলিটিক্স যেটাই বলেন। তো যেটা বলতেছিলাম যে ওই 3টা যে ভিডিওটা সেটা কিন্তু আপনার পলিটিক্স বা হিস্ট্রি ওই ক্যাটাগরিতেই চলে আসে। সো এবং আপনি কিন্তু সাকসেস পেয়েছেন এখানে। সো এখন কি আপনার প্ল্যান আছে এই ক্যাটাগরিতে কন্টিনিউ করার? মিলিয়ন ভিউ, মাল্টিপল মিলিয়ন ভিউ পেয়েছেন। প্ল্যান নাই, বাট সম্ভবত করা হবে। কন্টেন্ট নিয়ে আসলে কখনোই কোনো প্ল্যান নাই, ডিপেন্ড করে ওই সময় আমার কি ইচ্ছা করছে। আমি আপনারা অনেক প্ল্যান করে অর্গানাইজ করে জিনিসপত্র করেন ভাই, আমি ওরকম না। আমি আমার ওই সময়ে যেটা মনে হবে যে এখন এটা আমার ভালো লাগতেছে, আমার চ্যানেলে 1.5 ঘন্টা নিয়ে বাগান করার ভিডিও আছে, আবার আমার চ্যানেলে খুব স্ন্যাপড ফ্রিল্যান্সিং বিষয়ক ভিডিও আছে। আমার কোনো স্ট্রাকচার নাই, আমার ওই সময়ে যেটা আমার ভালো লাগতেছে আমি ওটা নিয়ে। এবং আপনি এটাও ফলো, নর্মালি যেটা হয় ইউটিউবাররা এটা ফলো করে যে সবচেয়ে মোস্ট ভিউড যেটা হয়েছে টপ 5 ওই রিলেটেড কন্টেন্ট বানানোর চেষ্টা করে, কারণ সে বুঝে যে আমার অডিয়েন্স এটা পছন্দ করতেছে, তো নেক্সট টাইম এই টপিকে বানালে সেটাও আরো বেশি ভিউ পাবে। সো ওরকমও কিছু আপনার মাথায়? আমি খুবই বাজে মানুষ ইউটিউব বিষয়ক অ্যাডভাইস নেওয়ার জন্য, আমার কোনো স্ট্র্যাটেজি নেই। চমৎকার। সো আমার আরেকটা, হ্যাঁ আপনি এটা খুব স্বাভাবিক ভাইয়া, আমি এগ্রি করি অ্যালেক্স হারমোজির সাথে। এবং দেখলাম যে এইটা আরেকটা হচ্ছে যে ট্রেন্ডি টপিকে মানুষ যায়, ট্রেন্ডি টপিক মানে একটা নিউজ হয়ে যাবে রিসেন্টলি যেটা হয়েছে। এইটাই কিন্তু অনেক ডিজিটাল মার্কেটার বা কন্টেন্ট স্পেশালিস্ট বা কন্টেন্ট মার্কেটাররা সাজেস্ট করে যে ওয়ান অফ দ্য আইডিয়াস হচ্ছে যে আপনি ট্রেন্ডি টপিকই করেন বা টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রিজ, মানে নিউজ আর কি ঘুরে ফিরে ওইটাই। সো ধরেন আপনি রিসেন্টলি যেটা করছেন একটা ওই যে বাংলাদেশের সরকার গঠন নিয়ে এই টাইপের কিছু, আমি প্রিটি শিওর 5ই আগস্টের হলে এটা আপনার মাথায় আসতো না, 5ই আগস্টের পরে বলেই আপনার এটা মাথায় আসছে। সো ভেরি রিলেভেন্ট। আচ্ছা ভাইয়া, আপনি 2 বছর আগে মনে হয় খাদিজাতুল কুবরা সোনিয়ার সাথে একটা ঝামেলা হয়েছিল, কি হয়েছিল বলুন তো? যদিও আমি দেখি আপনার সাথে কথা হয়েছিল, অডিয়েন্সের অনেকেই এই ব্যাপারটা জানতে চেয়েছে। অত বড় ঝামেলা না, যত বড় ঝামেলা মনে হইতেছে। আমি একটা শোতে গেছিলাম, রাফসানের ওয়াটার শো। ওইখানে আমার নিজের অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মনে নেই, বাট ওইখানে সোনিয়াকে নিয়ে সম্ভবত আমি কিছু একটা বলছিলাম, যেটা আমি আসলে জোক হিসেবে বলছিলাম। আমি অনেক সেক্সিস্ট টাইপ জোক টোক করি, বুঝছেন? সো এটা যারা আমাকে চিনে না তাদের তাদের জন্য একটু বোঝা কঠিন। ওই দিন আমার কাছে আমাদের প্যাসিভ জার্নালের 15 জনকে আমি আমাদের অফিসে ডাকছিলাম, কোনো কারণ নেই, এমনি গল্প গুজব করার জন্য। তো প্যাসিভ জার্নালের 15 জনের মধ্যে মাত্র 2 জন মেয়ে, অ্যাকচুয়ালি 3 জন, বাট আরেকজন আসে নাই ওই দিন, বাকিরা সব ছেলে। সো আমি ওই দিন ওদের বলতেছিলাম যে আমি তো প্ল্যান করে মেয়ে কম নেই না কোম্পানিতে, এখন মেয়েরা ট্যালেন্টেডই কম, সো এটা আমার কিছু করার নেই। তো এখন আমি এটা বসে, বুঝছেন, জোক করে, এবং ওরা মোটামুটি সবাই বুঝছে যে তোরা আমার সাথে কাজকর্ম করে। বাট এই জিনিস যখন আমি আমার বাবলের বাইরে যাই বলি, ধরেন ওয়াটার শোতে যায় যখন আমি বলি, বা আর যারা আমাকে চিনে না ওইসব জায়গায় যায় যখন আমি বলি, তখন আর কি মানুষ তো আসলে বুঝে না, তাদেরও দোষ না, তারা আর কি একটু শখ খায় যে এমন কথাবার্তা কেন বলো, গায়ে লেগে যায়। সো ওইরকম একটা জিনিস আসলে হয়েছিল। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, ভাই তোমার গায়ে লাগছে কেন? দ্যাট বিকজ তুমি কি বলতে চাচ্ছ তোমার ট্যালেন্ট কম বলে তোমার গায়ে লাগছে? ওরকম না বিষয়টা, বাট মানে আর কি জোক হিসাবে আমি বলছিলাম। বাট সেখানে সে সোনিয়া আর কি একটু কষ্ট পাইছিল। পরে আমি সরি বলছি, তারপরেও একটা স্ট্যাটাস দিছিল, পরে সম্ভবত স্ট্যাটাস ডিলিট করে ফেলছে, পরে একটু কন্ট্রোভার্সি হওয়ার পরে অত তেমন কোনো ঝামেলা হয় নাই, আর তারপরে আর কোনো সমস্যাও হয়নি। ওই সময়টাতে আমার যদি মনে পড়ে আপনার সাথে আমার কথা হয়েছিল, ওই সময়টাতে আপনি বলছিলেন যে হ্যাঁ আমি তো অ্যাপোলজিস করছি, ও আমার সাথে মিটমাট হয়ে গেছিল, তারপরও ওই স্ট্রেসটা কেন দিলে আমি জানি না। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই হয়েছিল। ও অ্যাকচুয়ালি আমাকে ফার্স্টে মেসেজে বলছিল যে তুমি এটা বলছো, এটা ভালো লাগে নাই আমার। তারপর আমি বলছি যে সরি, তুমি যদি চাও তাহলে আমি রাফসানকে বলে ওই পার্টটু কেটে ফেলতে বলতে পারি। তারপর বলছি যে না ঠিক আছে, সমস্যা নেই। তারপর মনে হয় মিটমাট হয়ে গেছে, রাইট। তারপর আমি হঠাৎ করে দেখছিলাম স্ট্যাটাস, তো তারপর দেখে আর কি আমার একটু কষ্ট লাগছিল, বাট আমি শিওর খারাপ লাগছে দেখি ও স্ট্যাটাস দিয়েছে, সমস্যা নেই কোনো। না এটা আমি বুঝতে পারছি ভাইয়া, আপনার দিক থেকে আপনি মানে যতটুকু জেন্টাল সময় আপনি সরি বলছেন এবং আপনি কাট করে দেওয়ার এটার কথা বলছেন, মানে যতভাবে এটাকে রিকভার করা যায়। জি। সো আমার কাছে ব্যাপারটা খারাপ লাগছে। এবং ওই সময়টাতে আমি আউট অফ নো হেয়ার তখন আমি ইয়েতে ছিলাম, আমার শ্বশুরবাড়িতে ছিলাম নরসিংদীতে। এর মধ্যে দেখলাম যে দুজনের অনেকেই এটা নিয়ে কথাবার্তা বলতে, মানে আপনাদের দুজনকে ট্যাগ করে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি আপনাদের দুজনকে অ্যাডমায়ার করি এবং আপনাকে তখন রেগুলার ফলো করি। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং ওই সময়ে সোনিয়াকে আমার খুব বেশি কি মানে টোটালি কোনো পুরো ভিডিও আমি দেখি নাই। তো অনেকেই যেটা বলতো যে মানে যেই কারণে তার গায়ে লাগছে, আমার কাছে যেটা মনে হচ্ছে অনেকেই বলতো সোনিয়াকে বলছে যে আপনি খালিদ ফারহানের কথার স্টাইলকে কপি করেন। জি, এইটা
তার জি। মানে হইতে পারে অনেক সময় লাগছে। অনেক শুনলে আর কি একটু রাগ লাগে মাঝে মধ্যে, যে ধরেন প্রথম বাচ্চা হয়তো লাগে না, তারপর যখন 20 নম্বর জন এসে বলে তখন মনে হয় যে দূর করি তো না কেন বলতেছে। So ওইভাবে হয়তো কোনো এক সময় তখন তার কি চলতেছিল, বিদেশে মানুষজন একা একা কষ্টে কষ্টে থাকে অনেক সময়, আমি নিজেও যেহেতু বিদেশে অনেক দিন থাকছি, কখন যে কার মধ্যে কি চলে কিসে তার খারাপ লাগে প্রেডিক্ট করাটা কঠিন। সো সে ভালো কন্টেন্ট ক্রিয়েটর এন্ড হোপফুলি সে আর অনেক ভালো করবে, সো কোনো সমস্যা নেই। চমৎকার, থ্যাংক ইউ। তো এখন আচ্ছা এই তো বলেন তো, এই যে এনায়েত চৌধুরীকে প্রায় দেখি আপনারা পচান, ঘটনা কি ভাই? এই বেচারাকে পচান কেন আপনারা? এনায়েত আমার কাছের মানুষজন যারা, তাদেরকে আর কি আমি একটু বেশি পচাই। সো এনায়েত এই লিস্টে পড়বে, আমিন এই লিস্টে পড়বে, নিয়ন এই লিস্টে পড়বে, যাদের সাথে আর কি আমি খুবই ক্লোজ, যাদের সাথে আমার রেগুলারলি কথাবার্তা হয়। সো ওদেরকে পচানোটা সেফ। ধরেন কথার কথা আপনি যদি আমাকে এখন বলতেন যে বাংলাদেশে যারা ভিডিও বানায় তাদের মধ্যে সবচেয়ে খারাপ কারে মনে হয়, তা আমি ধরেন খুব ইজিলি বলতে পারবো যে এনায়েতের ভিডিও আমি কোনোদিনও দেখি না, ফালতু, কারণ ওর সাথে আমার ক্লোজ রিলেশন। বা আমিনের ভিডিও আমি কোনোদিনও দেখি না, আমার মনে হয় সবার আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত। ওরা এই টাইপ জিনিসপত্রকে ওদের নিয়ে বলাটা সেফ, কারণ ও যেন কিছু মনে করবে না। এক্স্যাক্টলি, ওদের কিছু যায় আসে না, এবং ওরাও বলে আমি শিওর, এবং কারো কিছু যায় আসে না। হ্যাঁ, যেমন ইভেন রাফায়েত রাকিবের সাথেও আপনার মনে এরকম একটা রিলেশন ছিল। আপনি বলছিলেন সবচেয়ে অপছন্দ করেন রাফায়েত পাশে বসে ছিল আপনার। জি। সো না, খুব ভালো লাগে যে আপনাদের মধ্যে এই যে বন্ডিংটা, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আমার মনে পড়তেছিল ভাইয়া, আপনি যখন এক ভিডিও বানাইছেন 8 বছর আগে, আপনার এই ভিডিওটা ছিল যে, না সরি, এটা 3 বছর আগে ছিল, যে দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন বাংলাদেশ, দ্য বেস্ট লুকিং ম্যান ইন বাংলাদেশ। এটা আপনি, আমার কাছে খুব মজা লাগছে এবং এটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করছেন, এবং আমি আপনার সাথে একমত যে মার্কেটিংয়ের এই জিনিসটা মানে খুব এনজয় করা যায়। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে, মার্কেটিং আমার মনে হয় দুনিয়ার একমাত্র ফিল্ড যেখানে আপনি সায়েন্স, আর্টস, কমার্স, ক্রিয়েটিভিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, তারপর হিউম্যান সাইকোলজি সব এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি জানি না আর কোনো ফিল্ড বা আর কোনো টপিকে অ্যাপ্লাই করা যায় কিনা। আমি এটা অনেকেই বলি যে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমি মার্কেটিংয়ে আসছি। আমার মানে ক্রিয়েটিভিটি থেকে করা যায়, যেটা আপনি চাইলেই করতে পারবেন। ওই যে বললেন আপনি ভিডিওতে যে আপনি যে অ্যাকাউন্টস বা ফিনান্সে কাজ করেন, চাইলেই মনের ইচ্ছে হলো 10 লাখ টাকা অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, মার্কেটিং এটা একটা মজা। আমরা একটু বায়াসড, আমরা যেহেতু মার্কেটিং অনেক কাজকর্ম করেছি, আমাদের হইতে পারে এই কারণে একটু বেশি ভালো লাগে। বাট জেনারেলিও আই থিঙ্ক অনেক ধরনের মজার জিনিসপত্র করার সুযোগ আমাদের অনেক বেশি কম্পেয়ার টু অনেক বেশি স্ট্রাকচারড ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো থেকে। আচ্ছা, আমার ক্ষেত্রে এটা ডিফারেন্ট। আপনার তো মেজর ছিল ইয়েতে মার্কেটিং, বিবিএতে, আমার কিন্তু অ্যাকাউন্টিং ছিল মেজর। জি, আমার এমবিএতে মার্কেটিং মেজর ছিল। সো আমার কিন্তু এখানে অপশন ছিল অ্যাকাউন্টেন্ট হওয়া, কিন্তু আমি ডেলিভারেটলি এই ফিল্ডটা চুজ করছি। সো এইটার জন্যই। সো আমার কাছে মনে হয়েছে একটা মানে রং ছিল প্রফেশন আমার জন্য, ওই অ্যাকাউন্টিংটা টোটালি এনজয় করি না। কিন্তু যখন মার্কেটিংয়ে আসলাম তখন অনেক বেশি এনজয় করা শুরু করলাম আর কি, এবং দেখলাম যে আমার প্রোডাক্টিভিটি অনেক, আউটপুট অনেক ভালো আসতেছে। সো তখন ওইখানে কমেন্ট সেকশনে একজন দেখি কমেন্ট করছে, ভাইয়া এই কিওয়ার্ডে র্যাঙ্কিং করেন যে বাংলাদেশে কে মাইক ছাড়া কথা বলতেছে, এনায়েত যে এটা কি পচায়। সো এনিওয়ে, ওর সাথে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি বইটাই প্রথমবারের মতো গেছিলাম, আমি খুব সময় দিছে। ভালো ছেলে, গোবেচারা টাইপের ভালো ছেলে। বইটা পরে বইটির টিচার ভালো না, উপায় কি বলে। সো এনিওয়ে, আমরা আরেকটা প্রশ্ন করবো ভাইয়া, সেটা হচ্ছে যে কমিউনিটিতে মানে সিনিয়র যারা আছে তারা ফ্রিল্যান্সিং কমিউনিটিতে, তারা প্রায় আপনার ব্যাপারে একটা নেগেটিভ পারসেপশন বলে। হ্যাঁ, ইনায় বিনায়, যে একটু ভদ্র হলে ইনায় বিনায় বলে, আর একটু মানে একটু বোল্ড টাইপের হলে ডিরেক্টলি বলে, হ্যাঁ খালিদ ফারহান কি আছে ওর কোর্সে, তো কি বেশি বুঝে, ঠিক আছে। আর যদি একটু ভদ্র হয় বলে, হ্যাঁ খালিদ তো ফারহান ভালো করে তো, কিন্তু তার কোর্স আসলে নাথিং নিউ, খুব কিছু না, ইউটিউবে পাওয়া যায় ফ্রি এগুলো, আর সে তো টাকার লোভ দেখায় করে। সো তাবিজ বিক্রেতা, ঠিক আছে, ঘুরে ফিরে আমার খুব মজা লাগে। তো ঘটনাটা কি বলেন তো, মানে তাদের পাকা ধানে কবে মুই দিয়েছেন আপনি? অনেকদিন আগে, অনেকদিন ধরে। আমি যেহেতু ওয়ান অফ দ্য ফার্স্ট যারা যে আর কি অনলাইন কোর্স অনেক বড় করে করছে, এবং 2016-17-তে, সো এইগুলো সব মানে আপনারা অন্যভাবে নিয়েন না, এগুলো আর কি হাম্বল ব্র্যাগ। তো আমি মানে বড়াই করার জন্য বলতেছি না। সো পার্সোনাল ব্র্যান্ডের উপর বেস করে বড় কোর্স বানানো যায়, এবং বাংলাদেশের মতো মার্কেটে অনেক বড় করে লঞ্চ করা যায়। এগুলো আগেও তো হতো না। সো আমি যখন 17 দিকে বড় করে আমরা লঞ্চ করছি, তখন এরকম ছিল না কোর্সের মার্কেট। তখন কোর্সের মার্কেটে প্লেয়ারই ছিল না বলতে পারেন। সো 10 মিনিট স্কুল ছিল, ইন্ডিভিজুয়াল কিছু মানুষজন ছিল, যেমন আমার এই মুহূর্তে আমার কোডিংয়ের কয়েকজন ছিল, মার্কেটিংয়ে তেমন কেউ ছিল না বড় সড়ো। যেটা ছিল একজন মানুষ একটা ছোট কিছু করতেছে,
সে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে বা একটা তার ফেসবুক গ্রুপ আছে, ওটা দেখে তার সাথে আরও 20 জন জয়েন করতেছে বা 15 জন জয়েন করতেছে। বাট আমি অ্যাকচুয়ালি অনেক বড় করে করছিলাম। তো ধরেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মেজর ফেসবুক অ্যাড ইনভেস্টমেন্ট, বড় রিচ, পাশাপাশি তখন অর্গ্যানিক্যালি আমার কন্টেন্ট অনেক গ্রো করতেছে, সো ওইখান থেকে রিচ আসছে। সো একটু অন দ্য ফেস হয়ে গেছিলো বলে আমার মনে হয় যে সামনে সারাক্ষণই আমার জিনিসপত্র আসে মানুষের, এরকম হয়ে যাচ্ছিল। প্লাস এটা হইতে পারে অনেকের মনে হতে পারে যে এই উনার জিনিসপত্র যে আমি কোর্স কিনে দেখতে, এবং কোর্সের দামও তো যে সস্তা এরকম না, তখন ওই মুহূর্তে যত কোর্সেস ছিল তার থেকে আমাদের দাম অনেক বেশি ছিল। এবং ওই ব্যাপারটা তখন আই থিঙ্ক অনেকের মনের মধ্যে কাজ করছে যে স্পেশালি যারা হয়তো অনেক বেশি বুঝেন তাদের আরও বেশি কাজ করছে যে সিনিয়র যারা, যে এত দামি জিনিস কেন এত গেটেড থাকবে, আমি তো সিমিলার জিনিসই করি এবং আমি তো ইউটিউব দেখেই শিখছি, সো কেন মানুষ এত টাকা দিয়ে কিছু কিনতেছে, দরকার নেই, এরকম হয়তো কিছু ব্যাপার ছিল। তারপর আস্তে আস্তে জিনিসটা বড় হইতে হইতে আউট অফ প্রপোর্শন চলে গেছে। আমি যেহেতু ছোট ছিলাম, সো আমিও ধরেন তখন অনেক এখনকার মতো আর কি চিল ছিলাম, তখন আমি একটু রিয়াক্ট করতাম যে না তুই কি বুঝোস, আমি বুঝি, ওই ধরনের জিনিসপত্র আর কি আমার মাথার মধ্যে তখন আসতো যে না আরও করবো এটা, না উনি কিছু বুঝে না আমি বুঝি, এই টাইপ জিনিসপত্র তখন আমার মধ্যে একটু বেশি ছিল। সো এটাও একটা কারণ হইতে পারে। পার্সোনালি কারোর সাথে আমার তেমন কোনো সমস্যা ছিল না, বাট সবসময় আমি কমিউনিটির জিনিসপত্র আমি সবসময় অ্যাভয়েড করতাম। সো ধরেন শুরুর দিকে আমাকে বিভিন্ন জায়গায় ডাকতো, আমি কখনোই যাইতাম না, এবং শুধু যে যাইতাম না তা না, বলতাম যে যাবো না, ভালো লাগে না। এরও আমি তখন ঢাকা কলেজ থেকে বাইর হয়ে বুঝছেন বিদেশ যাও, নর্থ সাউথ শেষ করতেছি। সো আমার মধ্যে একটু ভাব, আবার শুরুর দিকে হলে যা হয় যে শুরুর দিকে $500 ইনকাম হয়েছে, $1000, একটু রক্ত গরম বেশি থাকে। তো তারপরে তখন আর কি আমি একটু রিয়াক্ট বেশি করতাম। তা এগুলার সব মিলাই আই থিঙ্ক হয়েছে। অ্যান্ড যারা বলেন যে এগুলা ইউটিউবে পাওয়া যায়, তারা একটা সহজ হ্যাক আছে, ইউটিউবে আমাদের কোর্স ফ্রি আছে অনেকগুলো, এবং বেশ বড় বড় কোর্স ফ্রি আছে। আমাদের 7.5 ঘন্টার কোর্স আছে ফ্রিতে ইউটিউবে, 4.5 ঘন্টার মেটা মার্কেটিংয়ের কোর্স আছে ফ্রি ইউটিউবে। আপনারা প্রথমে আপনাদের যেই প্ল্যাটফর্ম আপনাদের মনে হয় ভালো, যারা খুবই ভালো, যারা যেগুলো রেকমেন্ডেড বাই দ্য পার্সন দ্যাট ইউ লাইক, ওই কোর্স আপনি কিনবেন, দেখবেন, তারপর আপনি ইউটিউবে আমাদের ফ্রিটা দেখবেন। তা যেটা আর কি আগে পেইড ছিল এবং আমরা পরে ফ্রি করছি। ফ্রি কিন্তু আমরা কখনো ইউটিউবের জন্য ফ্রি বানাই না, শুধু প্রথমে আমরা আমাদের জন্য বানাই, কিছুদিন পরে যখন আমাদের মনে হয় যে এটা রিপ্লেসমেন্ট আমরা বানাবো, তখন আমরা ওটা ফ্রি করি ইউটিউবে। আচ্ছা, সো ধরেন আমি একটা এক্সাম্পল দিই। আপনার মেটা মার্কেটিং শেখার আগ্রহ, আপনি ফার্স্টে আপনার যিনি গুরু তার কাছে যে আপনি বলবেন যে ভাই আপনি বলেন যে মেটা মার্কেটিংয়ের জন্য বাংলাদেশের সেরা কোর্স কি, সে যেটা বলবে আপনি সেটা কিনবেন, আপনি সেটা দেখবেন। এরপরে দেখার পরে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন বা খালিদ ফারহান মেটা মার্কেটিং এটা কিছু একটা সার্চ করে খুঁজে বের করবেন, তারপর আপনি ফ্রিটা দেখবেন। যদি আপনার মনে হয় যে যেটা আপনি টাকা দিয়ে কিনছেন ওটার থেকে ফ্রিটা খারাপ, সেই ক্ষেত্রে তার কথা সত্য যে এই জিনিস আসলে ফ্রিতে ইউটিউবে পাওয়া যায়, এটা সত্য। যদি মনে হয় যে না আমি যেটা টাকা দিয়ে কিনছি তার থেকে ফ্রিটা আরও ভালো, সেই ক্ষেত্রে সত্য না। সেই ক্ষেত্রে তার মানে হইলো যে আপনি যদি এটা টাকা দিয়ে কিনেন তাহলে বেটার ভ্যালু পাইতেন, কারণ ফ্রিটা আসলে অত ভালো ছিল। সো দিন শেষে ইউ ডু ইউর ওন জাজমেন্ট। আমরা কখনোই কাউকে জোর করে কিছু করাই না, এবং আমরা আমার মনে হয় না আমরা কখনো অত টাকার লোভ দেখাই, যে টাকার লোভ অ্যাকচুয়ালি মানে ক্লিক বেট, থাম্বনেল এরকম বিভিন্ন জায়গায় দেখাই, এবং বাট ওগুলোর কোনোটার ইন্টেনশন থাকে না যে কোর্স কিনেন। সো যেমন ধরেন আপনি যেটা অনেকক্ষণ আগে বলতেছেন যে আমার মোস্ট পপুলার ভিডিও ফ্রিল্যান্সিং নিয়ে, যেটা বলা আছে যে থাম্বনেলে দেওয়া আছে 10,000 থেকে 20,000, আপনি ভিডিও পুরাটা টেনে দেখেন, সামনে থেকে পিছিয়ে দেখেন, কোথাও কখনো আমি বলি না যে কোর্স কিনে। রাইট এক্স্যাক্টলি। এবং আপনি এইটাও আপনি বলছেন ভিডিওতে যে আপনার এই ভিডিওতে ক্লিক করছেন আমার এই থাম্বনেলটা পড়ে, হ্যাঁ, সো কারণ এইখানে দিলে আমি দেখছি ক্লিক, আপনি এটা বলে দিয়েছেন। এবং আমি দেখছি আরেকটা ভিডিওতে আপনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন মানে ভিডিও টাইটেলে যে ক্লিক বেট টাইটেল। আমি কখনোই আমি করিনি। আমার গত 8-10 বছর যতদিন ধরে আমি ভিডিও বানাই, যে আমি সাটেলি যে না এখন আপনি এই কোর্সটা কিনলে আপনি আরো শিখতে পারবেন। 99.9% ভিডিওতে কোর্সের কথা আমি কখনো বলিও না। এবং এমন অনেক মানুষ আছে, এবং বেশিরভাগ মানুষই হয়তো এমন যারা আমাকে চিনেন, বাট কোর্স টোর্স যে আছে এগুলোর বিষয়ে তাদের কোনো ধারণাই নেই, এবং তারা জানেও না, এবং তাতে আমার তেমন কোনো সমস্যা হয় না। আমার কাছে এটা মনে হয়, আমি যখন প্রথম আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো শুনলাম তখন আমার মনে হলো যে আমি নিজে একটু স্টাডি করি, আসলে দেখি, এবং দেখলাম আপনি কোথাও মানে
এই ধরনের কোনো কথা বলেন নাই, কোনো লোভ টোভ দেখানোর কথা। আপনি এইভাবে কথাগুলো বলছেন যে আমার অনেক স্টুডেন্ট আমার এই কোর্সগুলো করে এই এত টাকা ইনকাম করছে, ইনকামের উপর আপনিও করতে পারেন, আপনার পসিবিলিটি আছে, এই ওয়ার্ডগুলো ইউজ করছেন যে আপনার পসিবিলিটি আছে, আপনিও করতে পারেন। সো আপনি কখনোই এরকম বলেন নাই। এবং আমি দেখলাম যে এক জায়গাতে আপনি মনে হয় ইমেইলে কোথাও ব্র্যাকেটে লিখে দিয়েছেন যে আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না আপনাকে, ঠিক আছে? একটু বড় হলে ভাই একটু রিস্ক বেশি হয়ে যায়, এবং এই কারণে আরেকটু সেফ থাকতে হয় আমাদের এখন। যিনি ছোট একজন একটা মাত্র শুরু করছেন বা ছোট একটা 20 জনের কোর্স করাচ্ছে বা 200 জনের কোর্স করাচ্ছে, তাদের অনেক ধরনের গ্যারান্টি দেওয়া সহজ। বাট আমরা যেহেতু অনেক বড় এখন, আমাদের পক্ষে আমাদের আর কি খুব ক্ল্যারিটি নিয়ে সবকিছু বলে দিতে হয়। কারণ আমাদের ক্ষেত্রে ধরেন আমি কিছু একটা ভুল বলবো, পরের দিন 20 জন স্ট্যাটাস দিবে, তার মধ্যে 7 জন ইংলিশে স্ট্যাটাস দিবে, বিশাল ঝামেলা। তো এই ঝামেলার অ্যাভয়েড করার জন্য আমি খুব ক্লিয়ারলি সব বলে দিই যে না ভাই, এই জিনিসটা এরকম না, জিনিসটা এরকম আসলে হইতেও পারে, নাও হইতে পারে, অনেকের হইতে পারে, অনেকের হয়ও নেই। আপনি বুঝে আপনার যা ভালো মনে হয় করেন। অ্যাবসলিউটলি। তারপরেও কেন তারা এটা বলছে আমি জানি না, কারণ আমি পার্সোনালি তাদের ইনভেস্টিগেট করে তাদের এই অভিযোগের সত্যতা পাই নাই, নাম্বার 1। এবার আমি আসি ইউটিউবে মানে ওই যে ফ্রি অ্যাভেলেবেল কিনা ওটার বিষয়ে। আপনি কি কোথাও ক্লেম করছেন যে এটা এক্সক্লুসিভ কন্টেন্টগুলো আমার এই কোর্সে, যেটা আপনি দুনিয়ার আর কোথাও পাবেন না? আমি দেখি নাই কোথাও। না, ওটা আসলে ওই জন্য বলে না, ওটা মেইনলি বলে কারণ তা অনেকের আছে আসলে। আপনি সত্য কথা আসলে ইউটিউবে ফ্রিতে পাওয়া বা ইন্টারনেটে আপনি ফ্রিতে পাবেন, ফ্রিতে পাবো, কিন্তু আপনি কি কোথাও ক্লেম করছেন যে এটা আপনি আর কোথাও পাবেন, এটা এক্সক্লুসিভলি প্যাসিভ জার্নাল কোর্সেই পাওয়া যাবে, আপনি ফ্রিতে কোথাও পাবেন না? আপনি তো ক্লেম করেন না এটা। আমি ক্লেম করি নাই, বাট তারপরেও এটা সত্য যে আমি যদি এখন বলি যে 10 মিনিট স্কুলে যা আছে ওটা আপনি কিনেন না, আপনি এটা অনলাইনে ফ্রিতেই পাবেন, আপনি ফ্রি থেকে পড়েন, এই কথা আসলে সত্য। এটার জন্য 10 মিনিট স্কুল যে ক্লেম করছে বা করেন ওটা ইম্পর্টেন্ট না, এটা সত্য, আসলে সে ফ্রিতে পাবে। বাট ফ্রিতের সমস্যাটা হলো, এবং আমরাও তো অনেক কিছু ফ্রিতে কনজিউম করি ইউটিউবে, রাইট। ফ্রির মেইন সমস্যাটা হলো স্ট্রাকচার একটু কম থাকে, এক স্ক্যাটার্ড হয়ে যায়। সো একজনের কাছ থেকে এইটুক শিখলাম, আরেকজনের কাছ থেকে ওইটুক শিখলাম, কিভাবে যে আমি ডটগুলো মিলাবো একটু ঝামেলা হয়ে যায়। আর আমাদের ক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করি, আমরা যেহেতু প্রজেক্ট বানায় দেখাই, সো মানে সাথে করাটা সহজ হয়, হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সাথে করাটা সহজ হয়। বাট কেউ যদি অবশ্যই ফ্রিতে করতে পারে বা ইউটিউবে করতে পারে বা তার বাইরের কাছ থেকে শিখতে পারে, কোনো সমস্যা নেই। আমার যে কন্টেন্ট মার্কেটিং কোর্সটা আছে, আমি প্রতিটা ব্যাচে বলে দিই যে ভাইয়া আমি কিন্তু কখনোই এটা আমি মানে একটু আগেই বলতাম, এখন এক্সপ্লিসিটলি বলি, কারণ আপনার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়েছি, কারণ আমারও পাবলিক বলবে কদিন পর হয়তো যে প্রলয় হাসান এটা তো ফ্রি পাওয়া যায়। তো আমি বলে দিই ভাই এটা কিন্তু ফ্রিতে পাবেন, এই রিসোর্সগুলো এমন না যেগুলো আমি ইনভেন্ট করছি বা এগুলো প্রলয় হাসানের কোর্সে এক্সক্লুসিভলি পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, বাইরে কোর্স কেন করতেছেন আপনারা? আমি একটু সার্ভে করছিলাম যে কেন আপনারা ফ্রিতে না করে আমার এখানে এত টাকা দিয়ে করতেছেন। বেশিরভাগই বলছে যে ভাই এগুলো ইংলিশে, খুবই কোয়ালিটি কন্টেন্ট, কিন্তু সিন্স ওটা ইংরেজি ভাষা, ইংরেজিতে আমরা কমফোর্টেবল না। ইংরেজিতে আপনারা যে জানেন না তা বলতেছি না, ইংরেজিতে তারা কমফোর্টেবল না। তো আমাদের জন্য এই জিনিসগুলো একটু বাংলায় হলে ভালো হয়, কেউ যদি আমাদের একটু বাংলায় বুঝাই দেয় তা আমাদের জন্য ভালো হয়। তো ফাইন। তো ভাই আপনি ফ্রিতে যেটা পাচ্ছেন সেটা ইংলিশে পাচ্ছেন, বা সেটা আপনি যেটা বলেন যে গুছানো না, স্ট্রাকচার্ড না। আমি যেটা দিচ্ছি বা প্যাসিভ জার্নাল যেটা দিচ্ছে সেটা একে তো স্ট্রাকচার্ড, তারপরে এটা বাংলায় হচ্ছে, রাইট। ইংলিশে তো কোনো কোর্স নাই প্যাসিভ জার্নাল, সবই বাংলায়, রাইট। তার উপরে আপনি দিচ্ছেন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, কেস স্টাডি সহ, একদম রিয়েল লাইফ এক্সাম্পল, হাতে কলমে প্র্যাকটিক্যাল সহ, যেটা আপনি ফ্রিতে পাচ্ছেন না। এই তিনটা কোনোটাই আপনি ফ্রিতে পাবেন। আমরা তত প্রমোশন না করি, আপনারা না আমি মানে অভিযোগগুলো খণ্ডাচ্ছি, তাদের অভিযোগ ওই সেন্স থেকে আসছে যে কমিউনিটির যে অভিযোগ আপনার বিরুদ্ধে, ওগুলো আসলে কোনোটাই সত্যতা পাই নাই। সত্যতা পাইলে আমি ধরতাম আপনাকে, ভাই কি ব্যাপার আপনি, ঠিক আছে। সো এনিওয়ে, এবং আমার মনে হয় আপনি যখন আমি আপনার গত বছর যখন আপনার শ্যুটটা চলতেছিল আমাদের কন্টেন্ট মার্কেটিং কোর্সের, ওইখানে আমি বারান্দায় বসে আড্ডা মারতেছিলাম, তখন আপনি বলতেছিলেন যে ভাই কিছুদিন পর তারা পিকনিক করে, পিকনিকের মধ্যে একজন সমিতি করে, তো আমার এগুলো ভালো লাগতো না। আমার ভাই অনেক মানুষ যখন এক হয় তখন যা হয় তার বেশিরভাগই আমার অপছন্দ, আমার মানুষ ভালো লাগে না হতো। এবং সবাই যখন এক হয়ে কিছু একটা করে, সেটা যত ভালোই হোক, আমার একটু ওগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, ক্রাউড থেকে বাইরেই করার চেষ্টা করি। এটা ঠিক, যারা একটু ক্রিয়েটিভ, যারা একটু আউট অফ দ্য বক্স কাজ করতে পছন্দ করে, এটা স্বাভাবিক, যারা হুজুগে গা ভাষায় না। এবং আর বাংলাদেশিদের বা অন্যান্য, আমি শুধু বাংলাদেশিদের বলবো না, অন্যান্য জাতির মধ্যেও এই জিনিসটা হয়তো আছে, তারা একসাথে হইলে একটা সমিতি করবে, একটা গ্রুপ করবে, সেই গ্রুপের একটা প্রেসিডেন্ট থাকবে, সেই গ্রুপে অ্যাসোসিয়েট ডিরেক্টর থাকবে। সো বাংলাদেশের মধ্যে আরও বেশি, এবং সাধারণত এখান থেকে প্রোডাক্টিভ কিছু বের হয় না। তো ওই মানে ফ্রিল্যান্সিং বা প্রোডাক্টিভ কাজ করার চাইতে ওই সমিতিটাই বড় হয়ে যায়। সমিতির কর্মকাণ্ড, মাসে একবার মিটিং করা, জেনারেল মিটিং করা, পিকনিক করা, ওইটাই বড় হয়ে যায়। সো যারা প্রোডাক্টিভ কাজ করতে পছন্দ করে তারা স্বাভাবিকভাবে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। এনিওয়ে, এখন আমি পুরোটা ক্লিয়ার যে কিভাবে আসলে দ্বন্দ্বের শুরু, আসলে ঘটনাটা কি। তবে
এটা ছিল 2-3 বছর আগে, গত 2-3 বছরে আর আমি খুব একটা দেখি না, এখন আর নাই। সো এখন আর নাই, রাইট। অ্যাকচুয়ালি সবার সাথে আমার ইন্ডিভিজুয়ালি সম্পর্ক ভালোই, এবং একটা ইভেন্টে আমি আর আপনি একসাথে গেছিলাম গত বছর, আপনার দেখছেন সবার সাথে আমার আসলে কারোর সাথে আমার ইন্ডিভিজুয়ালি তেমন কোনো সমস্যা নাই। এবং মানুষজন দেখতেছে ভাই দিন শেষে এই ছেলেটা প্রোডাক্টিভ, ও ভিডিও প্রোডাক্টিভ, ব্যবসা এগুলো বাইরে কিছু বলে না, জি হ্যাঁ, আবল তাবল কিছু বলতেছে না, ও নিজের এক ধাঁচে চলতেছে। হ্যাঁ না, আমার মনে হয় না আমি কখনো পাবলিকলি কাউকে নিয়ে ব্যক্তি আক্রমণ করা বা কাউকে, হ্যাঁ সেটা এক্স্যাক্টলি। সো যাদের ভুল ধারণা ছিল আপনাকে কয়েক মাস ফলো করে তাদের ভুল ধারণা ভেঙে গেছে না যে আপনি কেমন। আরেকটা ব্যাপার ভাই, আপনি বলেছিলেন যে ফিডব্যাক টেনশনের কথা, যে কিরকম ফিডব্যাক আসে। আমার মনে হয় আপনি এই পর্যায়ে এসে, কারণ আপনার ফ্যান ফলোয়ার বা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বা আপনার ইউটিউবের ক্যারিয়ার এত বড়, এত এই পর্যায়ে এসে আপনি আর ইউ শুডন্ট বা ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ফিডব্যাক, মানে কথাটা একটু রুড বা ইস্যুনাল হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট, রাইট? কে কি বললো না বললো আপনি এটা বড় জোর কমেন্টটা ডিলিট করে দেন যদি খুব বাজে বা খুব করে। আমার মনে হয় আপনি নেগেটিভ কমেন্ট নিয়ে খুব বদার করেন। ফরচুনেটলি প্রলয় ভাই এখন আর বাজে কমেন্ট অ্যাকচুয়ালি অত আসে না যত মনে হয়, এবং ইউটিউবে তো একদমই আসে না, ফেসবুকেও খুব রেয়ার। সো এখন আসলে ডিলেটেড কিছু সব অ্যাপ্রিসিয়েশন একই রকম ভাই, নর্মাল কথাবার্তা বা ওই ভিডিওর ব্যাপারে কথাবার্তা, ঝামেলা অ্যাকচুয়ালি খুব কমই হয় আমার সাথে। সো তেমন একটা এফোর্ট দিতে হয় না, আমি কমেন্ট মডারেট করি না অত, এবং অ্যাকচুয়ালি আমি অত দেখিও না, বাট আমি যখন দেখি তখন আমি মোস্টলি পজিটিভই দেখি। গ্রেট। আমার এই মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন আমার লেখালেখির ক্যারিয়ার শুরু করেছিলাম ব্লগিং দিয়ে, তখন বেশিরভাগই মানে ভেরি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাইতাম যে আপনি এই জায়গাটা ইমপ্রুভ করেন। তো তখন মনে হতো যে এই লোকের ব্লগে গিয়ে দেখে এই লোক কেমন রাইটার, পরে দেখলাম যে না, হি ইজ ফার বেটার দেন মি। তো অনেক 2007-8 সালের কথা বলতেছি। তো আমার এই ক্রিটিসিজমগুলো আমাকে অনেক করেছে, সংশোধন করেছে, এবং আমার হাতগুলো লেখালেখিতে আরও পাকিয়েছে। তো এখন আমি এই ফাঁকে মানে এখন এমন অবস্থা হয়েছে যে যখন আমি ধরেন কিছু লিখি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে বা স্রোতের বিপরীতে গিয়ে, নট ভেরি পপুলার ওপিনিয়ন যদি দেই আমি, আনপপুলার ওপিনিয়ন, তখন এরকম কিছু কমেন্ট আমার কমেন্ট বক্সে আসে, তখন দেখি যে আমি বদার করি না। তখন আমার ওই যে হুমায়ুন আহমেদের একটা ঘটনা মনে পড়ে। হুমায়ুন আহমেদ একটা ইন্টারভিউতে বলতেছিল, সাংবাদিককে প্রশ্ন করছে যে সাহিত্য সমালোচকরা আপনার তো মাঝে মধ্যে প্রচুর সমালোচনা করে, একদম ধুয়ে দেয়, এই ব্যাপারে আপনার কেমন লাগে? তো বলে এগুলো আমি গায়ে মাখাই না। কেন? বললো একবার কি হয়েছে, আমি একবার উপন্যাস লিখলাম, তো আমি ওয়েট করতেছি সাহিত্য সমালোচকরা কেমন বই দেয়। তো একজন একটা আর্টিকেল লিখছে কলাম পত্রিকায়, সে আমার উপন্যাসের সমালোচনা লিখছে, কবিতার ছন্দমিলগুলো খুবই সুন্দর, কবিতার যে গাঁথনিগুলো শিখছে, উপমা যে দিয়েছেন হুমায়ুন আহমেদ, ভালো লাগছে। তা আমি দৌড়ে গেছি বুক সেলফে যে আমার উপন্যাসের বইটা কোনো কারণে এটা কবিতায় রূপান্তরিত হয়েছে কিনা। ঘটনা যেটা হয়েছে, এই ভদ্রলোক আমার বই পড়েই নাই, সে না পড়ে পত্রিকায় কলম চেপে বসছে। এরপরে থেকে আমি ডিসিশন নিছি যেগুলো আর কানে নেব না আমি, আমার কাছে যেটা ভালো লাগবে সেটা ভালো, আমার কাছে যেটা ভালো লাগবে, কারণ সমালোচকরা যা খুশি বলুক ওইটা আমার গায়ে লাগবে না। সো আমার মনে হয় আমরা এই স্টেজে চলে আসছি, আমি মানে আমি এমন না যে আমি এত বড় হয়ে গেছি এমন না, কিন্তু আমি এই জিনিসগুলো আর গায়ে মাখাই না এখন। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন, বিজনেস অপারেশন, পার্সোনাল গ্রোথ, এই তিনটার ভিতরে আপনি কীভাবে প্রায়োরাইটাইজেশন করেন? আমি কন্টেন্ট ক্রিয়েশনের কোনো প্রায়োরিটি নাই আমার লিস্টে, মেইন ফোকাস বিজনেস, অ্যান্ড দেন বাকি সব কিছু উইল সিট অ্যারাউন্ড বিজনেস যখন যেটাকে লাগে। সো কখনো কখনো বিজনেসের জন্য কন্টেন্ট ক্রিয়েশন ইম্পর্ট্যান্ট হয়, তখন কন্টেন্ট ক্রিয়েশনে একটু ফোকাস পায়, আবার যখন লাগে না তখন পায় না। অপারেশনস মোটামুটি সবসময়ই লাগে, সো অপারেশনস এবং বিজনেস প্যারালালি চলতে থাকে, কন্টেন্ট যখন যখন প্রয়োজন হয় আসে। গ্রেট। আপনাকে যদি একটা টুলের নাম বলতে হলো যে এই টুলটা ছাড়া আপনি একদিনও থাকতে পারবেন না, অনলাইন টুল বা সফটওয়্যার? ইদানিং আমি অনেক মান্ডে ইউজ করতেছি। মান্ডে আমি জানি না আপনি ইউজ করছেন নাকি। monday.com বেশ মজার একটা, কারণ ইজ আ বেটার ভার্সন অফ ট্রেলো উইথ আ লট অফ অ্যাডেড বেনিফিটস। তার আগে আমি অনেক দিন পর্যন্ত অনেক নোশন ইউজ করতাম। ক্লিকআপ কেমন? ক্লিকআপ ইউজ করেন? ক্লিকআপ আমি অত ইউজ করি না। আপনাকে কে ইন্সপায়ার করে আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট বা বিজনেস অপারেশনে? সবাই, লিটারালি এভরিওয়ান। আমি চেষ্টা করি সারাক্ষণ সবার কাছ থেকে আইডিয়া নিতে, এবং মোটামুটি সবার বেশিরভাগ কাজকর্ম দেখেই আমি ইন্সপিরেশন পাই। গ্রেট। কিছুদিন আগে আপনি স্ট্যাটাস দিয়েছিলেন যে সবচেয়ে ট্রাস্টওয়ার্দি ইনফ্লুয়েন্সার কে? হ্যাঁ, সো এটা কারণটা কি বলুন তো ভাইয়া? আমরা একটা লিস্ট করতেছিলাম একটা ক্যাম্পেইনের পরিকল্পনার জন্য, সো এই কারণে বড় একটা অডিয়েন্স থাকলে সার্ভে করা সহজ হয় অনেক। সো আমাদের যেহেতু বড় একটা অডিয়েন্স আছে, সো আমরা আমাদের অডিয়েন্সের কাছেই সার্ভে করছিলাম যে কোন ইনফ্লুয়েন্সার বললে আপনার ট্রাস্ট করার সম্ভাবনা একটু বেশি, ওইটার উপর ভিত্তি করে আমরা একটা ক্লায়েন্ট। কি রেজাল্ট? বেশিরভাগ দেখলো আপনাকেই মেনশন করছে। হ্যাঁ, ওটা তো বাদ, এবং তারপরে অন্য যারা রেজাল্ট এসেছে। আপনি যদি অথেন্টিক মার্কেট সার্ভে চান, আমি তো অত প্রমোশনাল কাজকর্ম করি না, বাট আমরা যেহেতু
ওটা একটা ক্যাম্পেইন টাইপ জিনিসপত্রের জন্য পরিকল্পনা করছি। জি, সো ওটার জন্য যেটা মিলে ওইটা নিয়ে আমরা আপনার পরে সেকেন্ড র্যাঙ্কিং কে আছে? অনেকে আসছে, আমি এখন অ্যাকচুয়ালি সব কমেন্ট মডারেট করি নাই, এটার দায়িত্ব হয়তো আমি কেউ একজনকে দিব যে সব এক্সপোর্ট করে দেখতে কে আসছে এবং তারপর লিস্ট বানাতে। ওকে, তখন কি জানাবেন আপনি? না, আপনাকে যদি বলতে বলা হয় যে আপনি আমাকে একটা বা দুইটা প্রোডাক্টিভিটি টিপস দেন বা হ্যাক দেন, কি বলবেন? আপনি অলরেডি হয়তো আমার থেকে অনেক বেশি প্রোডাক্টিভ, আমি ঠিক শিওর না যে আমার না ভাই, না আমি শিওর আপনি আমার থেকে অনেক বেশি প্রোডাক্টিভ, এবং আপনি হয়তো আমাকে অ্যাডভাইস দিতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি অ্যাকচুয়ালি আমার কাছে অত ভালো একটা নর্মাল হ্যাক যেটা হয়তো সবার জন্য অ্যাপ্লিকেবল, আমি অনেক বেশি ইমেইল বেসড এবং আমার সব কিছু ইমেইল দিয়ে আমি মনিটর করি। সো মোটামুটি আমার জীবনে যা কিছু হয় সব কিছু ইমেইল থেকে ফার্স্টে হয় অথবা ইমেইলের ভিতরে অর্গানাইজড হয়। সো আমি জানি না আপনি অলরেডি করেন নাকি, বাট যদি না করে থাকেন, আপনি যদি ইমেইলকে সেন্টার কন্ট্যাক্ট পয়েন্ট বানায় বাকি সব কিছু তার অ্যারাউন্ডে সাজিয়ে পারেন, আপনি দেখবেন প্রোডাক্টিভিটি একটু অলমোস্ট একেই বেড়ে যায়, কিছু করা লাগে না। গ্রেট গ্রেট। অথচ বাংলাদেশে আমাদের ক্ষেত্রে তো এর উল্টা হয়েছে যে মেইল পাঠায় বলতে হয় যে মেইলটা চেক করেন। সো আরেকটা জিনিস হচ্ছে, আমি যে প্রবলেমটা ফেস করি, প্রচুর জাঙ্ক মেইল আসে আমার, এগুলো ফিল্টার আউট করতে করতেই হয়ে যায়। এনিওয়ে, তো বাংলাদেশে যেটা হয়, মানে মেইলের বদলে দেখি প্রচুর হোয়াটসঅ্যাপ ইউজ করে সবাই, প্রফেশনাল কাজে হোয়াটসঅ্যাপ ইউজ করে সবাই। আচ্ছা, মানুষ আপনার ব্যাপারে সবচেয়ে মিসআন্ডারস্ট্যান্ড করে কোন কোন জায়গায়, বা কোথায় আপনি মিসআন্ডারস্টুড হয়েছেন? বা আই থিঙ্ক সবচেয়ে বেশি হবে যে আমি অনেক বেশি টাকা চাই, মানে টাকার প্রতি আগ্রহ অনেক বেশি, এটা মনে হয় সবচেয়ে বড়গুলার একটা হবে, যে অনেক বেশি মনিটারি গোলস আছে আমার, অ্যাকচুয়ালি নাই। আচ্ছা, তাইলে আমি একটা প্রশ্ন করি, এটা একটা মানে সম্পূরক প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আপনার কাছে একটা কোটেশন চেয়েছিলাম আমার ক্লায়েন্টের জন্য। আপনি যে কোডটা করছিলেন ওইটা এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ইনফ্লুয়েন্সার কোড করছে তার মধ্যে ম্যাক্সিমাম হাইয়েস্ট ওইটা, এবং তার উপরে আপনি কোনো ডেডিকেটেড ভিডিও বানাবেন, আপনি ব্র্যান্ড প্লেসমেন্ট করবেন। জি, সো আমার একটা ফিক্সড টেমপ্লেট আছে, যেই স্টাইলের কাজই আমি শুধু করি, আমি অন্য কোনো কাজ করি না। আমাকে যদি কোনো ব্র্যান্ড এসে বলে যে এটা নিয়ে একটা ফেসবুকে স্টোরি দেন, এটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট দেন, আমি জীবনে কখনো করি নাই এবং জীবনে কখনো করার সম্ভাবনা নাই। যদি অনেক বেশি টাকার দরকার হয় তাহলে হয়তো করবো, কখনো করবো না বলাটা কঠিন, বাট করি নাই কখনো, এবং নিকট ভবিষ্যতে করার কোনো পরিকল্পনা নাই। এবং প্রতিদিনই হয় কেউ না কেউ বলে স্টোরি দিতে, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে, এই করতে, হ্যান্ড করতে, মার্কেটিং এ যেগুলো হয় না। এই ফারহান ভাই, আপনার ব্যাংক ডিটেলসটা দেন, টাকাটা পাঠাই দিছি ভাই, 10 লাখ টাকা পাঠাই দিলাম, এবার স্টোরি দেন। এরকম হয় না, বাট আমি আর কি, আমার একটা ফিক্সড ফর্মুলা আছে, ওই ফর্মুলার মধ্যে যদি বসে তাহলে আমি করি, নাহলে আমি কখনো। আচ্ছা, আপনার রেটটা আপনি কিভাবে ফিক্স করেন? আমি প্রত্যেক বছরে বাড়াই। সো এই মুহূর্তে আমি এক স্পন্সরশিপের জন্য অ্যারাউন্ড 2 লাখের আশপাশে চার্জ করি, এবং আপনি আমার যত স্পন্সরশিপ দেখবেন গত 1.5 বছরের আশপাশে সব এই রেটে। আচ্ছা, এবং এর থেকে কত পার্সেন্ট করে বাড়ান? ঠিক নাই আসলে, ডিপেন্ড মার্কেটের অনুসারে নাকি আপনার ইচ্ছা হইলো? মোটামুটি আমার ইচ্ছা হইলো। সো সামনের বছর হয়তো এটা 2.5 লাখ করার চেষ্টা করবো। আমি চেষ্টা করতেছি উপরের দিকে উঠাতে যত পারা যায়। আমি যেহেতু করি খুব কম, সো হয় অনেক বেশি টাকা চার্জ করতে হবে অথবা অনেক বেশি করতে হবে, আমি হয়তো অনেক বেশি টাকায় চার্জ করবো। এবং যেহেতু আমার ওই এখন লাক্সারিটা আছে যে না করলেও হয়, সো এই কারণে আমার না করতে কোনো সমস্যা হয় না। গ্রেট গ্রেট। এবং আপনি তো মানে যেমন হোস্টিঙ্গার বা ট্যাপ সাইন এর সাথে একটা লং টার্ম মানে কন্ট্রাক্টে চলে গিয়েছেন, ফেয়ার এনাফ, চমৎকার। কিন্তু আমার ওই সময়টাতে আমার মনে হলো যে আপনার মানে কোটেশনটা এবং আপনার দ্য ওয়ে ইউ ওয়ার্ক মানে টোটালি ডিফারেন্ট দেন আদার্স। সো হ্যাঁ, আচ্ছা, এই যে আপনার যে গ্রোথটা, এই গ্রোথটার পেছনে কোন হ্যাবিটটাকে আপনি সবচেয়ে বেশি অবদান মনে করেন যে এটার বেশি অবদান আছে? ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি ঠিক বলাটা খুব কঠিন কোন হ্যাবিট, আদার দেন মানে অবভিয়াস যেটা, সেটা হলো অনেক কাজ করা। বাট অনেক কাজ করা আই থিঙ্ক এটা আপনারা না বললেও বুঝবেন যে কম ঘুমাইছি, বেশি কাজ করছি, এটা মোটামুটি সবাই করে। ওটা হয়তো একটা হ্যাবিট যে অনেক কাজ, আমার ধারণা আমি অনেক মানুষের থেকে অনেক বেশি কাজ করি এবং প্রেশার নিতে পারেন অনেক 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 বেশি, এবং আমি টানা অনেক কাজ করতে পারি। আমি বাংলাদেশে এসেও আমি টানা কাজ করতেছি। সো এজেন্সির কাজকর্ম কোনো কিছুই থামে নেই। ঈদের সময় যেহেতু আসছি, টিম পুরো ছুটিতে চলে গেছে, বাট আমি করতেছি। এবং আপনি মানে ডেলিগেট খুব কম করেন, নিজেই করার চেষ্টা? ডেলিগেট করি, বাট আমি নিজেও অনেক ইনভলভ থাকি। স্পেশালি যেসব জিনিস আমি অনেক বেশি কেয়ারিং, ওগুলো আমি একটু বেশি ইনভলভ থাকি। অনেক কাজ করা একটা অবভিয়াস ওয়ান। আমার ডিস্ট্রাকশন অনেক কম, এটা হয়তো বিদেশে থাকার কারণে একটু এক্সট্রা সুবিধা হয়। বাট আমার এরকম খুব কমই হয় যে মানুষ আমাকে খুঁজতেছে এবং পাচ্ছে, এরকম খুব বেশি হয় না, যেটা অনেক সময় হেল্প করে আমাকে। এবং আমি প্রচুর আমি না বলি, এবং যতই দিন যাচ্ছে না বলার পরিমাণ বাড়তেছে বিভিন্ন জিনিসে। ওইটাও আমার ধারণা আমাকে প্রোডাক্টিভ হইতে হেল্প করতেছে। ধন্যবাদ সবাইকে আমাদের পডকাস্ট শোনার জন্য। এবং আরেকটা কোশ্চেন, জি, সেটা হচ্ছে যে আপনি এই এতগুলো বিজনেসে ইনভেস্ট করেছেন, শুরু করেছেন, কি ভুল করেছেন মনে হয় আপনার? কয়েকটা বলতে বলা হয়।
আমি অ্যাকচুয়ালি অনেক কিছু করছি ভাই যেগুলো আমি না বুঝে করছি, বাট আমি ভুল বলবো না, আমার ভালোই লাগছে করতে। সো অনেক ইনভেস্টমেন্ট আছে এরকম যেগুলা রিগ্রেট করছেন যে করা ঠিক হয়নি? রিগ্রেট করছি, মানে ভালো হয়নি আসলে ইনভেস্টমেন্টগুলা, বাট তেমন একটা কেয়ার করি নাই পরে আর। নাম বলা যাবে কয়েকটা? নাম বলে একটু কিছু কিছু আজকে অনেক অন্য মানুষ ইনভলভ, তারা তাদের ফেলারগুলো কিভাবে নিবে তাহলে বলা দরকার এগুলো আমি ঠিক শিওর না। বাট আমার ক্ষেত্রে তেমন মেজর রিগ্রেট নাই লাইফের ইন লাইক প্রফেশনাল ওয়ার্ল্ড। একটাই মাত্র রিগ্রেট, যেটা আমি, আমার ধারণা আমি আগে আরো অনেক বড় করে অনেক কিছু করতে পারতাম, আমি অনেক রিজার্ভ, এবং এই জিনিস হয়তো অন্য মানুষের সাথেও হয় যে রিজার্ভ বলতে ইন্ট্রোভার্ট বোঝাচ্ছে? না, ধরেন এই ক্যাম্পেইনটা আসলে $110 পার ডে না, $10 আমার লাভ হচ্ছে কিন্তু $20 করতে ভয় লাগে, মনে হয় যে আরো $10 বাড়াবো। এইরকম জিনিস আমার সাথে অনেক হইতো এক সময়, এখন অনেক কম হয়। এখন ধরেন আমি দিনে ধরেন আমি ফেসবুকে ভ্যাটি দেই $23,000 কথার কথা, এখন আর এগুলো আমার অত গায়ে লাগে না, বাট এক সময় আমার অনেক গায়ে লাগতো। যদি তখন আমি এইসব গায়ে না লাগাইতাম, তাহলে আই থিঙ্ক আমি যেই সময় শুরু করেছিলাম সব কিছু, আমি আরও অনেক বড় বড় জিনিসপত্র বানাইতে পারতাম, যদি আমার 2014 সালে 15 সালে এত সাহস থাকতো যে হ্যাঁ এখন ফেসবুকে $5,000 ইনভেস্ট করা যায়। বাট 2014 সালে আমার তো সাহস ছিল না যে দিনে আমি $5,000 ক্যাম্পেইন চালাবো। যদি আমি চালাইতে পারতাম, পুরো মার্কেট সব কিছু আমি ক্যাপচার করতে পারতাম, এবং এই রিগ্রেট তো আসলে কখনো সলভ করা সম্ভব না, বাট এই রিগ্রেট আমার প্রায় হয়। গ্রেট, ধন্যবাদ। লাস্ট যে প্রশ্নটা ছিল সেটা অলরেডি মনে অ্যান্সার দিয়ে দিয়েছেন। মানে আমার প্রশ্ন ছিল এরকম যে আগামীকাল সকাল থেকে যদি আপনাকে একদম নতুন করে সব শুরু করতে বলা হয়, আপনি কোনটা দিয়ে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন? প্রবাবলি আমি যা জানি তাই করবো আবার। সো আমি হয়তো আবারই একটা ক্লায়েন্ট সার্ভিসেস এজেন্সি ওই মডেলে যাওয়ার চেষ্টা করবো। জাস্ট ওই মিস্টেকগুলো আর করবেন না, যে রিগ্রেটগুলো যেন না হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফারহান ভাই আমাদের পডকাস্টে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ ভাই, আপনারা ভালো থাকেন এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভাই।